আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের স্মরণ শক্তি বহুগুণ বহুগুণ বৃদ্ধি করে দেন। সকলে যে আশায় একত্রিত হয়েছি সকলের মনের আশা পূরণ করেন, নেক আশাগুলো পূরণ করে দিক আল্লাহ। সবাইকে পদোন্নতি পাওয়ার তৌফিক দান করুক। দ্বিতীয়বার যেন এই পড়া পরের পদোন্নতির জন্য আমরা পড়ি, তার আগে যেন পড়া না লাগে, একবারেই যেন সকলের পদোন্নতি হয়ে যায় আল্লাহ। আমিন সুম্মা আমিন। আচ্ছা, আসেন আমরা একটু পুরোনো পড়াগুলো রিভিশন দেই। ফৌজদারি কার্যবিধি বহুদিন থেকে রিভিশন হয় না, একটু বলার চেষ্টা করেন দেখি। ফৌজদারি কার্যবিধির পড়াগুলো জিজ্ঞাসা করি। ফৌজদারি কার্যবিধি 2025 সালে যে সংশোধন হলো, সেই সংশোধনে কত ধারায় বলা আছে যে পুলিশ অফিসার আইডি কার্ড সাথে রাখবে, পরিচয় দিতে হবে, এরকম কথা কত ধারায় বলা আছে? 46-এর ক। 43-এর ক, অর্থাৎ পুলিশ অফিসার আইডি কার্ড সাথে রাখবে, প্রয়োজনে পরিচয় অবশ্যই জানাবে, প্রয়োজনে আইডি কার্ডটা দেখাবে। শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে, গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোথায় বলা আছে? 46-এর ও। হইল না কিন্তু, 46-এর কয়ের ভেতরেই বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি কি ভুল বলতেছি নাকি? না, ঠিকই আছে। 46-এর ও হলো গ্রেপ্তারকৃত ব্যক্তির অসুস্থ হলে তার স্বাস্থ্য পরীক্ষা। তাহলে আঘাতের চিহ্নের কথা কিন্তু 46-এর কয়ের ভেতরেই বলা আছে। এইগুলো জিনিস ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জিনিসটা আমার চোখে পড়লো যে ওখানেও চিকিৎসা এখানেও চিকিৎসা, কিন্তু দুইটা দুই রকম চিকিৎসা। একটা হলো শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে, দুইজন নিরপেক্ষ সাক্ষী, যদিও বলা নেই, দুইজন নিরপেক্ষ সাক্ষীকে ডেকে দেখাতে হবে, জেনারেল ডায়েরিতে বিষয়টা লিপিবদ্ধ করতে হবে। আর যদি তিনি অসুস্থ হয়ে যান সেক্ষেত্রে তার স্বাস্থ্য পরীক্ষা এবং তার চিকিৎসার ব্যবস্থার কথা বলা হয়েছে 46-এর ও ধারায়। যাক লিয়াকত, আপনারা এই ক্লাসগুলো পাননি, আবার পাবেন আপনারা। একদিন তো শুধু আমরা সিআরপিসি ক্লাস করেছি, আবার আমরা সিআরপিসি ক্লাস করবো ইনশাল্লাহ। এবার আসেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ থেকে যদি কোনো মূল্যবান বস্তু সামগ্রী পাওয়া যায় তখন কি ব্যবস্থা গ্রহণ করবেন? কত ধারা? 51। তাহলে 51 ধারা। তাহলে 51 ধারায় কিন্তু কারো দেহ তল্লাশি করে কোনো বস্তু দ্রব্য কিছু পাওয়া গেলে, অপরাধ সংশ্লিষ্ট আলামত পাওয়া গেলেও কিন্তু জব্দ তালিকা তৈরি করে এইগুলো হেফাজতে নেয়। তবে এবার যে সংশোধনী আছে সেখানে আবার বলা আছে অপরাধের সঙ্গে যদি কোনো জড়িত বস্তু পাওয়া যায় তাহলে আপনি সিজার লিস্ট করবেন, আজকে যে লিস্টটা তৈরি করেছেন সেই লিস্টটা তৈরি করবেন। আর যদি অন্য কোনো কিছু যেগুলো অপরাধ সংশ্লিষ্ট নয় সেগুলো যদি হয় তাহলে তার একটা আলাদা তালিকা, তার একটা পৃথক তালিকা তৈরি করতে হবে। এইভাবে সরাসরি বলা নাই যে এটা হলো জব্দ তালিকা বা কিছু, শুধু বলা আছে একটা আলাদা তালিকা তৈরি করতে হবে। এবং এই তালিকার কপি কাকে দিতে হবে? গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন তাদেরকে দিতে হবে। শাহাদাত, আপনার কি হয়েছিল? আপনি তো পরে আমাকে আর ফোন দিলেন না। আচ্ছা, ক্লাসের শেষে একটা কল দিবেন অবশ্যই। জি স্যার। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তির আপনি নিয়মগুলো, গ্রেপ্তারের সময় যে আপনাকে কিছু আইনগত অধিকার দিয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, যে আপনি এই নিয়মে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন এবং তার সাথে এই আচার আচরণ গুলো করবেন। যদি কোনো নিয়ম লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কত ধারায় এই কথা বলা আছে? বুঝি নাই। গ্রেপ্তার সংক্রান্ত নিয়ম যদি না মানে কোনো গ্রেপ্তার কার্যকরকারী পুলিশ অফিসার অথবা কর্মকর্তা, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এই কথাটা বলা আছে কত ধারায়? 67-র ক। 67-র ক। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। হ্যাঁ, আপনাদেরকে সংশোধনের উপরে বেশি আপনাদের নজর দিতে হবে, যে একটা না একটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, দিয়ে দিছিল এবার। আচ্ছা, কোন ব্যক্তিকে কতদিনের বেশি পুলিশ হেফাজতে নেওয়া যায় না? 15 দিন। 15 দিন। 15 দিন। 15 দিনের বেশি। আব্দুল সালাম ভাইয়া, আপনার কি এগুলো হয়নি? আপনার কি যে প্রশ্নগুলো আগে জিজ্ঞাসা করলাম সংশোধনী, এগুলো ভালো করে পড়েন নাই? এগুলো কিন্তু পড়তে হবে। 15 দিনের বেশি পুলিশ হেফাজতে নেওয়া যায় না, এটাই কি বলে? এটাকে কিন্তু রিমান্ড বলে, তাই না? আচ্ছা, কোন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, এক মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্য কোনো মামলায় যদি গ্রেপ্তার দেখাতে চায়, এই সংক্রান্ত বিধান কত ধারায় আলোচিত হয়েছে?
এরকম একটা প্রশ্ন আসলো, লিয়াকত নামক একজন ব্যক্তি, তিনি কোতোয়ালি থানার মাদক মামলায় গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে ওই থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট লিয়াকত নামক ব্যক্তিকে উভয় মামলাতেই গ্রেপ্তার দেখানোর পদ্ধতি আলোচনা করুন। পারবেন আপনারা এরকম পেঁচিয়ে প্রশ্ন দিলে? তাহলে এই যে যে সংশোধনীর জায়গাগুলো না হলে এগুলো উত্তর লিখতে পারবেন না, তাহলে কঠিন না বলেন? অর্থাৎ শো অ্যারেস্ট বলি বলি যে অ্যারেস্ট দেখানো, শোন অ্যারেস্ট বলতো আগে, তো ভাষাটা কিন্তু শোন না, শো অ্যারেস্ট। এবার সংশোধনীতে এভাবেই লিখেছে তারা, শো অ্যারেস্ট, অর্থাৎ গ্রেপ্তার দেখানো। কিভাবে গ্রেপ্তার দেখাবে? কোন মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি যদি চান যে অন্য মামলায় আমার আসামি আপনি গ্রেপ্তার করে নিয়ে আসছেন, ধরেন আমরা দুজনই মামলা তদন্তকারী কর্মকর্তা, এখন একজন আসামি কিন্তু একজন, তো আমি যদি আমার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখাতে চাই, সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে কোর্টে হাজির করতে হবে। আমার যে মামলার ডায়েরি, এই ডায়েরির কপি, আপনি তো অন্য মামলায় গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই মামলারও কপি আমাকে কোর্টের নিকটে নিয়ে যেতে হবে, ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে যেতে হবে। আবার ম্যাজিস্ট্রেট কি করবে? ওই ব্যক্তির বক্তব্য শুনবেন এবং দেখবেন যে না আসলেই তাকে গ্রেপ্তার দেখানো যায় কিনা, তারপরে তাকে গ্রেপ্তার দেখাবে, দেখিয়ে দিবে। এইটাই কত ধারার বিধান ছিল? 167-র ক। 167-র ক। গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের হয় নাই, আমার তো মনে হচ্ছে সিআরপিসি আবার পড়াতে হবে। শুধু তাহলে 46 ধারাটা জোর দিছি। কি ভাইয়া? আর টিআরবি 323-এর সাথে আসবে না, এই সংশোধনের সাথে নিয়ার। এনইআর বলতে নন এক্সিকিউশন রিপোর্ট, হ্যাঁ এটা এটা এখানে কোথায় আছে? এনইআর আসে এটা বলতেছেন, এই ধারার সাথে এনইআর আসে কিনা? জি। না না, এনইআর এর ব্যাপারটা তো ভিন্ন ভাই। আপনি গ্রেপ্তার করতে না পারলে তখনকার কার্যপদ্ধতি এনইআর। আর এটা তো আপনি মনে করেন একটা মামলায় গ্রেপ্তার আসামিকে অন্য মামলায়ও গ্রেপ্তার দেখাবেন, তখনকার পদ্ধতি। 167-র কটা ভালো করে পড়বেন, পড়া হয় না আপনাদের, কি বলবো। অবশ্য আপনাদের পড়া দেওয়াও ছিল না, তাই না? আজকে আপনাদের টিকাগুলো পড়া হওয়ার কথা। টিকা জিজ্ঞাসা করবো, আসতেছি দাঁড়ান। তদন্তের সময়সীমা, অন্তর্বর্তীকালীন তদন্ত কত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে? 173-এর ক। 173-র দিনের খ। মধ্যে। তদন্তের সময়সীমা হলো 60 কার্য দিবস। 60 কার্য দিবসের মধ্যে আপনার এই অন্তর্বর্তীকালীন তদন্ত সম্পন্ন করে আপনাকে রিপোর্ট দিতে হবে। কত? 60 কার্য দিবস। কত? 173-এর খ। আচ্ছা যাক, সিআরপিসি আপনাদেরকে পড়া ধরলে পারতেছেন না, খুবই দুঃখজনক। নতুন যারা তারা না হয় পায়নি ক্লাসগুলো, কিন্তু পুরনো যারা তারাও পাচ্ছেন না। ঠিক আছে, সিআরপিসি আমরা আবার পড়বো পেনাল কোড শেষ করে তারপর। আচ্ছা, আপনাদের টিকাগুলো পড়া দেওয়া ছিল তাই না? পড়া বলার ভয়ে ক্লাসে আসেন নাই নাকি আপনারা? টিকা হয়েছে কার? সবগুলো টিকা কার পড়া হয়েছে? হাত তোলেন। সময়, শুধু শুধু সময় নষ্ট করবেন না দয়া করে। কার হয়েছে সবগুলো টিকা? মুখস্থ হয়েছে কার? কারোরই হয়নি? গত ক্লাসে তো খুব গল্প দিলেন যে স্যার পরে একদম সব উল্টায় ফেলবো, একদিন বন্ধ পাইলেন। তারপর আপনাদের চেহারা দেখেন, আপনারা নিজেরাই নিজেদের চেহারাগুলো দেখেন তো একটু। আপনাদের কথায় আর কাজে কি কোনো মিল আছে? আমি তো কোনো মিল খুঁজে পাই না। ক্লাসে যে কথা হয়, কোনো মতো জুমের লাইনটা কাটতে পারলেই আপনি ভুলে যান যে আসলে কি কথা দিছিলেন স্যারকে। তাহলে কিভাবে হবে? মামুন স্যার, আপনি গত ক্লাসে আসেন নাই কেন? গত ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলাম না স্যার, কিন্তু ওই যে ক্লাসের আপনার ভিডিওটা শুনছি এবং ক্লাস এটা মোটামুটি আয়ত্তে পড়া নিছি কি আপনার ছিল ক্লাস। সেটা বলেন, এইবার দেখবো নি ভিডিও শুনছেন কিনা। কি পড়া দেয়া ছিল? 441 থেকে ওই অপরাধমূলক অনধিকার পরিবেশের এখান থেকে পড়াইছিলেন। এটা টিকাগুলো এটা যে আয়ত্তে পড়ে আসতে বলছি, টিকাগুলো যে মুখস্থ করতে বলছি, এটা মনে নাই? এটা শুনেন নাই নাকি? এটা হ্যাঁ, অফ টিকাগুলো রেকর্ডে হয়ে?
প্রিন্ট দেওয়া নিয়ে আসছি এবং কিছু পড়ছি আপনার এগুলা। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরীক্ষার আগে আগে হলেও এগুলো কাজে লাগবে, আমি এই বিশ্বাসে আপনাদের সবাইকে ক্ষমা করে দিলাম। জাহিদ স্যার বলেন, জাহিদ স্যার আপনি হাতের লেখা দেন নাই কেন, জব্দ তালিকা? হাতের লেখা যে দিছি, ব্যস্ত ছিলাম তো। 24-48 পার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হাতের লেখা দুই জমা দিন দিলেন ডিউটি না শেষ কেন? করে 2 দিন ডিউটি শেষ করে যে এখনো পোশাকে এই যে কেবল শুরু করলাম আবার ক্লাস। আমাদের জেলায় শুধু ওই যে ভিআইপি আসতেছে, আজকে তারেক জিয়া, কালকে ওই যে জামাতের, এভাবেই চলতেছে। ডিউটির কথা বললে তো আর কিছুই বলার থাকে না, অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট করতেছেন আপনারা। ঠিক আছে, পড়ালেখা আমাদের এখন কি হয়ে গেছে জানেন, ফোর্থ সাবজেক্ট। আমরা যেমন সায়েন্স আর্টসে যখন ভর্তি হই তখন যেমন বলতো না যে ফোর্থ সাবজেক্ট কি নিবেন, কোনো মতো পাশ করলেই হইলো, সব সেরকম হয়েছে পড়ালেখা। ফোর্থ সাবজেক্ট হয়ে গেলে চাকরি সামলিয়ে সবকিছু সামলিয়ে পড়ালেখা আসলেই সো টাফ। আমিও বুঝি, আমি বুঝি না এমন না, কিন্তু যেহেতু আমাদের স্বপ্ন একটা পদোন্নতির, সেহেতু কষ্টটা তো করতেই হবে, বলেন কষ্ট না করলে কি পাওয়া যাবে? ঠিক আছে, ধন্যবাদ। চেষ্টা করেন যেন তাড়াতাড়ি পড়াগুলো সব কভার দিয়ে শেষ করে উঠতে পারেন। পেনাল কোড আমরা দেখি, মানহানিটা আছে তো, মানহানি পড়তে সময় লাগবে, না হলে আজকে পেনাল কোড শেষ করে দিতাম। দেখি একটু পুরোনো পড়াগুলো দেখি মনে করার চেষ্টা করেন তো। দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা প্রদান, শুধু ধারাগুলো একটু রিভিশন দেই আমরা। দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা প্রদান, কত ধারা ছিল, কত ধারা? পড়াও, খেয়ে ফেলছেন? 152। 152, সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী যুদ্ধবন্দীকে পলায়ন করতে দেয়া, স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেয়া। 129। 128 স্বেচ্ছাকৃতভাবে হলে 128, অবহেলা পূর্বক ভাবে হলে 129। বেআইনি সমাবেশ কাকে বলে? 141 স্যার। 141। সাধারণ 41। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রত্যেকে দোষী সাব্যস্ত হবে। 149। দাঙ্গা দমনকালে বেপরোয়া উত্তেজনা দান করা, দুঃখিত, দাঙ্গা অনুষ্ঠানের জন্য বেপরোয়া উত্তেজনা দান করা। তো 153। 153, উৎকোচ গ্রহণ, 161। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ, 170। ছদ্মবেশ 171। ধারণ 170। 171 হলো প্রতীক ধারণ করা, পোশাক পরিধান করা। পার্থক্য আছে তো? কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে আইনের নির্দেশ অমান্যকরণ, ক্ষতি সাধন কল্পে আইনের নির্দেশ অমান্যকরণ। 166, প্রতারণা, 415 স্যার। প্রতারণা। 415, অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি। 419। সুন্দর, মাশাআল্লাহ। সরকারি কর্মচারী কর্তৃক বেআইনি ব্যবসায় নিয়োজিত হওয়া। 168। 168, একজনই শুধু পড়া বলবে। ভাই আপনি একাই যদি বলেন তাহলে একাই একদম খুব ভালো রেজাল্ট করবেন, কারো দিকে তাকাবেন না, তাহলে দেখবেন অনেক ভালো করে ফেলছেন। দুষ্টরা পড়ালেখা করতে চায় না। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি। 323। স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান, গুরুতর আঘাত দানের শাস্তি। গুরুতর আঘাত দান 25। যদি শোনেন, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত কাকে বলে এইটুকু যদি, তাহলে 323 ওকে, কিন্তু আমি শাস্তি জানতে চেয়েছি। শাস্তি হলো 25, 26। মারাত্মক অস্ত্র দিয়ে দিলে 26, সাধারণ অস্ত্র দিয়ে দিলে 25। বলপূর্বক সম্পত্তি আদায় বা স্বীকারোক্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য কি আঘাত দান করা। 330। 330, আর গুরুতর আঘাত দান করা। দুঃখিত, 329 না, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া অথবা গুরুতর আঘাত দান করা হলো 329। 27, 29। আর স্বীকারোক্তি আদায়, সম্পত্তি প্রত্যার্পণ, কোনটা যে জিজ্ঞাসা করলাম ভুলে গেলাম। সম্পত্তি প্রত্যার্পণ হলে 330, 31। জীবন এবং অন্যান্য লোকের নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদন করা।
336 336 এই কাজের মাধ্যমে গুরুতর আঘাত দান করা 337 338 গুরুতর 37 কি ভাই 37 গুরুতর আঘাত দান বলছি, আঘাত হলে 37 হইতো, কিন্তু গুরুতর আঘাত যেহেতু বলেছি সেহেতু 338 হবে। 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ। কি ব্যাপার লিখন স্যার, একটারও উত্তর দিচ্ছে না কেন আপনি? পড়ালেখা ভালো 44 হচ্ছে না। 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ 344। স্বীকারোক্তি আদায় সম্পত্তি প্রত্যার্পণের জন্য অবৈধ অবরোধ 348 348। আক্রমণ 351 আক্রমণ 351। আর আক্রমণের শাস্তি 352 তো হবে। অপরাধমূলক বল প্রয়োগ আর আক্রমণের কিন্তু একই শাস্তি, ঠিক আছে? 352 থেকে শুরু করে বাকিগুলো সবই শাস্তির মধ্যে পড়ে। গুরুতর উত্তেজনা বশত যদি কাউকে আক্রমণ করে ফেলেন তখন দণ্ড 355 358। গুরুতর উত্তেজনা বশত, বাকিগুলো কিন্তু গুরুতর উত্তেজনা বশত ব্যতীত, হ্যাঁ সবগুলোতে বলা আছে ব্যতীত। কেবলমাত্র গুরুতর উত্তেজনা বশত মানে গুরুতর উত্তেজিত হয়ে আপনি কাউকে আঘাত করে ফেললেন, বল প্রয়োগ, দুঃখিত, বল প্রয়োগ করে ফেললেন 358। উত্তর ছিল 358। কেন 358 হবে? কারণ কি 358-তে একটু শাস্তির ব্যবস্থা কম। একটা মানুষ আকস্মিক উত্তেজিত হয়ে যদি অপরাধ করে সাধারণত রেহাইয়ের ব্যবস্থা, তাই না? কিন্তু আক্রমণ বা বল প্রয়োগ করলে তার দণ্ড আছে 358-তে, সেই ব্যক্তি দণ্ডিত হবে। আচ্ছা, চুরি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিলেন, কাউকে ধরা পড়লে কাউকে আঘাত দান করবেন, দণ্ড দস্যুতা 382। 382 ঠিক আছে উত্তর। দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ 393। রাত্রিবেলা বা রাজপথে যদি কোনো ব্যক্তি দস্যুতা করে তার দণ্ড যাবজ্জীবন কারাদণ্ড। সুন্দর। কত ধারা? 392। 392 ধারা। দস্যুতাকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান মনে নাই? দস্যুতাকালে স্বেচ্ছাকৃত আঘাত দান 394। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ 403 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 405। শাস্তি কত? 6 406। মনে করেন সরকারি কর্মচারী যদি বিশ্বাসভঙ্গ করে তার দণ্ড 409 409। চোরাই মাল কত ধারা? চোরাই মালের সংজ্ঞা 410 কয় 411 ধরনের মাল চোরাই মাল বলে গণ্য হবে? 5 ধরনের স্যার। 5 ধরনের মালামাল চোরাই মাল বলে গণ্য হবে। চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি 401 ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি 402 402 দেখেন 400-তে হলো ডাকাত দলভুক্ত। রাবেয়াপুর উত্তরটা ঠিক হয়েছে। আমি জানতাম আপনারা এরকমই বলবেন। মানে যেহেতু চোরের দল 401 তাহলে 402 হলো, তাহলে 402 হলো ডাকাত দল না? 402 হলো ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি 399। প্রস্তুতি, ডাকাতির প্রস্তুতি 399। পেনাল কোড আমরা শেষ করে ফেললাম। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ, মহামান্যরা, আপনারা যারা উত্তর দিতে পাচ্ছেন না আপনাদের কি অবস্থা বলেন? আপনারা তো ভালো করতে পারবেন না, তখন কি হবে? তখন স্যারের দোষ হবে। প্রতিদিন যে পড়াগুলো ধরি এগুলাও যদি মুখস্থ করেন ক্লাসে বসে মন দিয়ে, তাতেও তো এখান থেকে আমি তো ঘুরে ফিরে এগুলাই জিজ্ঞাসা করি। বলপূর্বক সম্পত্তি আদায় 383 তাহলে বলপূর্বক সম্পত্তি আদায় যদি সংজ্ঞা হয় সেক্ষেত্রে কিন্তু 383। ডিউটি করেন যে ডিউটির ফাঁকে ফাঁকে তো চা খেতে যাওয়া যায়, আড্ডা দিতে যাওয়া যায় না? কিন্তু মোবাইল স্ক্রল করা যায়, ফেসবুক দেখা যায়, শর্টস কি বলে ওগুলোকে, ইউটিউব শর্টস দেখা যায়, রিল দেখা যায়, কিন্তু ভুলেও পড়ার ভেতরে ঢুকবেন না। পড়া থেকে দূরে থাকুন,
মস্তিষ্ক ঠান্ডা থাকবে নাকি? এগুলাই করেন আপনারা, কিন্তু আপনারা শোনেন, আপনারা সময় সদ্ব্যবহার করেন না। বিশ্বাস করেন, এই যে একটা জরিপে দেখা গেছে যে এই ফেসবুকের পিছনে বা অন্যান্য শর্টস গুলো কেন দেয় জানেন? আপনাকে আকৃষ্ট করে রাখতে। মানুষের মস্তিষ্কে অনেকগুলো হরমোন নিঃসরণ হয় শরীরে, তার মধ্যে একটা হলো ডোপামিন। ডোপামিন কোনো কিছুর প্রতি আপনাকে অ্যাডিক্টেড করে। আপনারা দেখেন এখন এগুলো আমার কথা না, এগুলো বড় বড় জ্ঞানী গুণীদের কথা। তো আপনি যখন এই শর্ট রিল গুলা দেখবেন, তখন আপনার মস্তিষ্ক থেকে বেশি বেশি ডোপামিন নিঃসরণ হবে। আর ডোপামিন যখন নিঃসরণ হবে, তখন এটার প্রতি আপনার অ্যাডিকশন বাড়বে, আসক্তি বাড়বে। ড্রাগস নিলে যেমন মানুষ ড্রাগস ছাড়া শরীর ছটফট করে, ফোনটা ছাড়া আপনার এরকম লাগবে, ছটফট ছটফট লাগবে, মনে হবে যে মোবাইলটা নাই, ইস কতক্ষণ থেকে দেখি না, এরকম। দয়া করে যতদিন পর্যন্ত আল্লাহ ঘাড়ের র্যাংটা না তোলে, অতদিন পর্যন্ত এই শর্ট রিল গুলো দেখা বন্ধ করেন প্লিজ। আপনারা যদি ফেসবুক 3 মাস বন্ধ রাখেন, আপনি আলটিমেট দেখেন আপনার ফেসবুক দরকার কি? আপনার ফেসবুক, আপনার তো এখন হোয়াটসঅ্যাপেই সব পাওয়া যায়। গুরুত্বপূর্ণ 2-1টা পাতা ফলো করে রাখবেন, স্যারদের ভালো ভালো পাতাগুলো, পেজগুলো। সপ্তাহে একদিন আপনি ঢুকলেন ফেসবুকে, এছাড়া তো আপনার দরকার নাই। আপনি শুবেন, 5টা মিনিট একটু দেখি বড় বড় নিউজ গুলো কি হলো না হলো। এই 5 মিনিট কখন 1 ঘন্টায় পরিণত হবে আপনি টেরও পাবেন না। তাহলে দরকার কি বলেন? আপনার যদি এটা ভালো কাজে লাগে, যে না আমি এখান থেকে পড়ালেখা করতেছি বা ইউটিউবে ক্লাস শুনে শুনে আমি পড়ালেখা করতেছি, নোট তৈরি করতেছি, সেক্ষেত্রে ফোন ইউজ করেন, ইট ইজ গুড ফর ইউ। কিন্তু আপনি যদি এই ফোনটা আপনি যদি স্ক্রল করেন আর এটা সেটা ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে আপনার সময় চলে যাবে। আর এগুলো তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্যই, 10 সেকেন্ডের মধ্যে একটা জিনিস আপনাকে উপস্থাপন করে বোঝাচ্ছে তারা। তাহলে আপনি অস্থির মন হবে না কেন আপনার, বলেন? মোবাইল পাশের রুমে রেখে পড়তে বসবেন সব সময়। ভাবিকে বলবেন ওসি স্যারের কল আসলে বা আমার সিনিয়র অফিসার কল দিলে ফোনটা আমাকে দিবা, এছাড়া ফোনটা তুমি জমা রাখো। 1 ঘন্টা আমি আলাদা, আমার মতো একটা আলাদা জগতে প্রবেশ করতেছি। আমি বই পড়ালেখা করবো এখন এই মুহূর্তে। কোনো যেন কল, জরুরি কল ছাড়া কোনো কল রিসিভ করবো না। কার কার কল ধরবে এটা আপনি বলে দিবেন, বাস তখন ফোনটা দিবে, হয়ে গেল। প্রতিদিন 1 ঘন্টা অভ্যাস করেন, 1 ঘন্টা 2 ঘন্টায় পরিণত হবে, এভাবে ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ। মুশকিল হলো মোবাইল ছাড়া তো আমরা একদম চলতেই পারি না, এটা হয়ে গেছে সমস্যা। অনিষ্ট গুলো মনে আছে কিনা? অনিষ্ট, অনিষ্ট কাকে বলে? কত ধারা? 425 স্যার। 425। এই প্রশ্নটা দিলাম, কয়জন লিখছেন? 2-3 জন শুধু লিখছেন, অবশ্য ভালো লিখছেন আপনারা, যারা খাতা দিচ্ছেন দেখলাম আমি, সুন্দর হয়েছে। বলেন, সরকারি কর্তৃপক্ষ যে সীমানা নির্ধারণ করে দিছে, এই চিহ্ন আপনি সরিয়ে ফেলে যদি অনিষ্ট সাধন করেন, দণ্ড। ভুলে গেছেন না পড়েন নাই? 434, সীমানা নির্ধারক চিহ্ন সরিয়ে ফেলে অনিষ্ট সাধন করা। 434, 50 টাকা পরিমাণ ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন। 50 টাকা পরিমাণ ফসলের ক্ষেত্রে 50 টাকা পরিমাণ ক্ষতি সাধন করে অনিষ্ট সাধন। অনিষ্টের ক্লাসটা সেদিন কত সুন্দর করে পড়ালাম, তারপরও পড়া হয় নাই কেন আপনাদের? 429 হলো যে কোনো মূল্যের গবাদি পশু, 50 টাকা মূল্যের জন্তু হত্যা। 427, রাইট। জাহিদ স্যার উত্তরটা ঠিক হয়েছে, 427। সংগোপনে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, খেয়াল করেন, সংগোপনে রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ কালে কাউকে গুরুতর আঘাত দান, সকল ব্যক্তির দণ্ড। 460, সুন্দর। অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ, সংজ্ঞা। 443। অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ 442। দণ্ড কয়টা? 442-এর দণ্ড কয়টা? 2টা। 5টা। যে বলছেন 5টা তার উত্তর সঠিক হয়েছে। 42-এর দণ্ড হলো 5টা। 48 থেকে 48, 49, 50, 51, 52 পর্যন্ত। 53 থেকে শুরু হয়েছে আবার। 43-এর দণ্ড। অপথে গৃহপ্রবেশ, অপথে গৃহপ্রবেশ সংজ্ঞা। 245। অপথে গৃহপ্রবেশ 445। অপথে গৃহপ্রবেশ 445। কোন ব্যক্তি যদি রাত্রিবেলা সংগোপনে অপথে গৃহপ্রবেশ করে তার দণ্ড বলেন। রাত্রিবেলা
আবার 457 রাত্রিবেলা সঙ্গোপনে বুঝছেন কিনা প্রশ্ন? প্রশ্ন কি বুঝছেন? রাত্রিবেলা সঙ্গোপনে অপথে গৃহ প্রবেশ করছে, তার দণ্ড 457 56 57 58 না না সরি আচ্ছা, 458 458 কেন হবে? ওটা তো আঘাত আক্রমণের প্রস্তুতি ছিল, প্লেন শাস্তি হবে। রাত্রিবেলা সঙ্গোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ, আমার প্রশ্নের উত্তর ছিল 456। হ্যাঁ কি? আমার প্রশ্নের উত্তর ছিল 456, অর্থাৎ আমি প্লেন শাস্তিটা জানতে চেয়েছি। অপথে গৃহপ্রবেশ, গত ক্লাসে বলেছিলাম অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং অপথে গৃহপ্রবেশের একই দণ্ড, একই কথা, দুইটার শাস্তি একটাই দেওয়া, এই জন্য আলাদা করে আর 445-এর দণ্ডগুলো কিন্তু দেয়া নাই। বুঝতে পারছি। আমরা আজকের ক্লাসে যাব। ধন্যবাদ, এ পর্যন্তই ছিল আমাদের রিভিশন ক্লাস। যারা যারা পড়া ফাঁকি দেওয়ার জন্য দেরিতে রিভিশন ক্লাসে এসেছেন, আপনাদেরকে আর কি বলবো, কোনো কিছু বলার ভাষা নাই। 8:45-এ আজকে ক্লাস দেওয়া হয়েছে, আমার একটু দেরি হয়েছে, কিন্তু আপনারা আরো দেরি করে ক্লাসে আসলেন, তাহলে পড়া কি জিজ্ঞাসা করবো? আপনাদের মাইক্রোফোন গুলো বন্ধ করে দিচ্ছি, ক্লাসের শেষে আমরা কথা বলবো। আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। আপনাদেরকে কোনো কিছু বলার ভাষা নাই, বুঝতে পারছেন? এমন মনে হয় যে আমার কোনো ডিউটি নাই, শুধু আপনারা একাই ডিউটি করেন। এত ডিউটি দেখায়েন না। কি ডিউটি করেন এটা? বহু ডিউটি করছি, চাকরি চলে 16 বছরে পদার্পণ করেছি। 16 বছরে কম ডিউটি হয়েছে আমার জীবনে? নাকি আমি মেয়ে বলে আমার ডিউটি হয় না? এরকম ভাবেন? এরকম ভাবার কোনো সুযোগ নাই। মেয়েরা ছেলেদের থেকে বেশি মনোযোগের সাথে সকল কার্যক্রম সম্পাদন করে। এটা আমি একদম আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ছেলেদের থেকে মেয়েরা বেশি মনোযোগী, মাইন্ডফুল। নট অনলি ডিউটি, ও সব জায়গায়, সংসার বলেন, পড়ালেখা বলেন, ছেলেদের তুলনায় মেয়েদের আপনি দেখেন গড় করে, ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার রেজাল্ট ভালো। কেন? মেয়েদের মস্তিষ্ক ধীর স্থির ঠান্ডা, ছেলেদের মতো এত উগ্র না যে তারা ইয়া করবে। ছেলেরা খুব দুষ্ট, ছেলেরা জানে। ছেলেদের আবার কি রকম জানেন চিন্তা ভাবনা? ছেলেদের চিন্তা ভাবনাও আমি তো 5 মিনিট পড়লেই হয়ে যায়, তাহলে আমার দরকার কি? আমি বসতেছি। খরগোশ আর কচ্ছপের গল্প শুনছেন না? এই এই গল্প হলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা ভাবেন আমি তো সব পারি, অল্প পড়লেই হয়ে যায়, তাহলে আপনারা পড়েন না। আর একটা মেয়ে সে কি ভাবে যে আমি তো অল্প পারি, আমি তো পারি না, তার মানে আমাকে বেশি বেশি পড়তে হবে। তখন সে সময়টা বেশি দেয়, আলটিমেটলি তাদের রেজাল্টই ভালো হয়। মেয়েদের লেখা তুলনামূলকভাবে ভালো, ছেলেদের তুলনায় মেয়েদের লেখাগুলো দেখছেন আপনারা কত সুন্দর লেখা তাদের। তাহলে কত দিক দিয়ে তারা এগিয়ে আছে। ভালো করতে চাইলে আপনাদের কি করা উচিত? শুধু অজুহাত দেন, অজুহাত দেন। আচ্ছা, খুনের যে 5টা ব্যতিক্রম আছে, কোন ব্যক্তি খুনের 5টা ব্যতিক্রম বলতে পারবেন? খুনের 5টা ব্যতিক্রম কে শোনাবে আমাকে? খুবই সোজা ছিল খুনের ব্যতিক্রম গুলো, আপনারা হঠাৎ করে পড়া ধরলে পারেন না কেন? পরীক্ষা কি বলে কই আসবে যেই প্রশ্ন আসবে মাঝখান থেকে একটা দিয়ে দিবে? খুনের 5টা ব্যতিক্রম কি করে ভুলে গেলেন আপনারা? কত সুন্দর করে পড়ালাম, যেদিন পড়াই সেদিন পারেন, পরে আর কিছুই পারেন না। কি কি ছিল? আত্মসংযম হারিয়ে, আত্মনিয়ন্ত্রণ হারিয়ে, আকস্মিক উত্তেজিত হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে খুন করলে সেটি খুন হবে না, নরহত্যা বলে গণ্য হবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের বেশি প্রয়োগ করে ফেলে অথবা সীমা লঙ্ঘন করে যদি বেশি ক্ষমতা প্রয়োগ করে ফেলে, তাহলে কি হবে? এটা আর খুন হবে না, অপরাধজনক নরহত্যা বলে গণ্য হবে। তৃতীয় ব্যতিক্রম কি পড়েছিলাম? সরকারি কর্মচারী অথবা সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কারো মৃত্যু ঘটিয়ে ফেলে, সেটি খুন বলে গণ্য হবে না। চতুর্থ ব্যতিক্রম, আকস্মিক কলহ হলে, ঝগড়া বিবাদের এক পর্যায়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুনের উদ্দেশ্য ব্যতি রেখে তাকে আঘাত দিয়ে ফেলে, যার ফলে তার মৃত্যু ঘটে, সেটি খুন বলে গণ্য হবে না। এবং 18 বছরের উপরে বয়স্ক ব্যক্তিদের আত্মহত্যায় সহায়তা করলে খুনের সহায়তা বলে গণ্য হবে, আর যদি হবে না, আর হত্যার সহায়তা বলে গণ্য হবে। এই 5টা ছিল না খুনের ব্যতিক্রম, তাই বলতে পারতেছেন না। সোজা তো জিনিসগুলো, আপনারা কঠিন ভাবে নেন, এই জন্য আপনাদের মাথায় থাকতেছেন। আসেন আমরা দেখব আমাদের আজকের ধারাবাহিক ক্লাস 464 ধারা। প্রশ্ন আসতে পারে যে স্যার 463 নাই কেন? 463-তে পরে যাব, উল্টো দিক থেকে একটু পড়বো আমরা আজকে। কত ধারা পড়বো? 464 ধারা। যাদের ভাষ্য আছে তারা ভাষ্যটা পড়তে পারেন, একদম ভাষ্য যে অংশ সেখানে চলে যান।
মিথ্যা দলিল প্রস্তুতকরণ কত ধারা? 464 ধারায় হলো মিথ্যা দলিল প্রস্তুতকরণ। কোনো একটা দলিল, সেটা মিথ্যা দলিল বলে গণ্য হবে। কিভাবে এই দলিল প্রস্তুত করে, মিথ্যা দলিল কিভাবে তৈরি করে, সেই কথাগুলো এখানে বলা আছে। সংজ্ঞা, অর্থাৎ মিথ্যা দলিল কিভাবে তৈরি করে, মিথ্যা দলিল তৈরি করে কি কি কার্যক্রম সম্পন্ন করে এবং তার শাস্তিগুলো আমরা পরে দেখতে পাবো। তাহলে আসেন, মিথ্যা দলিল কিভাবে তৈরি হয়? নিম্নলিখিত উপায়ে মিথ্যা দলিল তৈরি হয়। প্রথমত, তিন ভাবে মিথ্যা দলিল তৈরি হয়, বুঝতে পারছেন? 3 উপায়ে মিথ্যা দলিল প্রস্তুত করা হয়। মিথ্যা দলিল চিনি না আমরা? মিথ্যা দলিল চিনি তো, ভেজালযুক্ত দলিল, অসাধু দলিল, মিথ্যা দলিল। যে দলিলের সম্পূর্ণ অংশই বানোয়াট, মিথ্যা, অথবা আংশিক অংশ বানোয়াট বা মিথ্যা বা ভেজাল, সেটাই হলো মিথ্যা দলিল বা জাল দলিল বলতে পারি। এই সংজ্ঞাটা আপনারা কোথায় পাবেন? এই সংজ্ঞাটা যেটা বললাম 470 ধারায় দেখবেন, 470। এখানে বলা আছে জাল দলিল, যে দলিল সম্পূর্ণ বা আংশিক রূপে জাল, সেটাই হলো জাল দলিল। আর জাল যেটা যেটা নকল, জাল, ফলস, মেকি, একই কথা। এবার আসেন, এই দলিলটা বানায় কয় কয় উপায়ে বা কি কি ভাবে, কোন কোন গুণাবলীগুলো থাকলে কোন দলিল মিথ্যা দলিল বলে গণ্য হবে। প্রথমত আসেন, 3টা অংশে এই সংজ্ঞাটা দেয়া আছে, 3 অংশে। কত ধারা? 464 ধারা মিথ্যা দলিল তৈরি করে। কিভাবে মিথ্যা দলিল তৈরি করে? 3 উপায়ে তৈরি করে। 3 উপায়ের মধ্যে আবার প্রথমটারই আবার 3টা অংশ আছে, প্রথম অংশেরই আবার 2টা অংশ আছে আর কি, যাই হোক। আচ্ছা, টোটাল অংশ হলো 3টা, 3 উপায়ে। আসেন, প্রথমে আমরা 3 উপায়ে কি কিভাবে তৈরি করে মিথ্যা দলিল এটা দেখে নেই। কোন দলিল অথবা দলিলের অংশ বিশেষ কোন ব্যক্তি যদি অসাধুভাবে পরিবর্তন করে ফেলে, তাহলে সে মিথ্যা দলিল তৈরি করেছে বলে গণ্য হবে। এটা হলো এক রকমের একটা বিষয়। আপনি কি করলেন? কোনো একটা দলিল অসাধুভাবে সেটাতে সিগনেচার করালেন, অথবা কি করলেন, তৈরি করলেন, সিল লাগালেন, অথবা কোনো চিহ্ন সম্পাদিত হয়েছে, এই ধরনের চিহ্ন দিলেন, তাহলে আপনি মিথ্যা দলিল প্রস্তুত করেছেন বলে গণ্য হলো। এই দলিলটা আপনি জানেন যে কোর্টে অথবা অন্য কোনো জায়গায় বা পরবর্তীতে প্রয়োজন হলে এই দলিলটা খাঁটি বলে ব্যবহার হবে, জেনে শুনেও আপনি এই ধরনের দলিল প্রস্তুত করলেন, তাহলে আপনি মিথ্যা দলিল প্রস্তুত করেছেন বলে গণ্য হবেন। আচ্ছা, এবার আসেন, এটা গেল এক ধরনের। আপনি একটা দলিল কি করলেন? পরিবর্তন করে ফেললেন বা কোনো দলিলের অংশ বিশেষ সম্পাদন করলেন, একটা পুরা নতুন একটা দলিল বানালেন। মনে করেন 5 বিঘা সম্পত্তি, এই 5 বিঘা সম্পত্তির একটা এরকম আপনি ভুয়া দলিল তৈরি করলেন, পুরাটাই ভুয়া। এটা একভাবে বানানো যায়। এবার আসেন, একটা দলিল ছিল 5 বিঘা সম্পত্তির দলিল, ভালো দলিল, সেটা আপনি কি করলেন? কোন অংশের পরিবর্তন সাধন করলেন, বুঝতেছি? কোন অংশের পরিবর্তন প্রস্তুত হওয়ার পর দলিলটা তৈরি হয়েছে, আপনি তার কিছু অংশ অসাধুভাবে পরিবর্তন করলেন, তাহলেও আপনি কি করলেন? মিথ্যা দলিল প্রস্তুত করেছেন বলে গণ্য হলেন। এবার আসেন, পাগল ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি, যিনি ওই মুহূর্তে সেই অবস্থায় নাই বা মানসিক ভাবে তিনি অক্ষম যে আপনি কি করিয়ে নিচ্ছেন তাকে দিয়ে, এরকম অবস্থায় যদি কাউকে দিয়ে সই স্বাক্ষর সিলমোহর করে কোনো দলিল তৈরি করেন, তাহলে আপনি মিথ্যা দলিল তৈরি করেছেন বলে গণ্য হবেন। তাহলে বুঝতে পারছি ঘটনা। একের ভেতরে 2, প্রথম কথাটা বলা আছে আপনি নতুন একটা দলিল বানালেন যেটা পুরোপুরি ভুয়া, তাহলে আপনি মিথ্যা দলিল তৈরি করে ফেললেন। দ্বিতীয় কথাটা হলো, অথবা দলিল তৈরি করলেন, অথবা দলিলে স্বাক্ষর করিয়ে নিলেন, সম্মতি সূচক চিহ্ন দিলেন বা সম্পাদনের চিহ্ন দিলেন। ধরেন দলিল আগে থেকেই তৈরি ছিল, আপনি কারো সিগনেচার করিয়ে নিলেন, কোনো অংশ বিশেষ, পুরো দলিল তৈরি করেননি কিন্তু দলিলের একটা অংশ প্রস্তুত করেছেন, তাহলেও আপনি মিথ্যা দলিল তৈরি করলেন। এই দুটো মিলে গেল প্রথমত। দ্বিতীয়ত কি, দলিল ঠিকই ছিল কিন্তু দলিলের ভাষা আপনি পরিবর্তন করে ফেললেন। মনে করেন আপনার নামে 3 শতক জমি ছিল, আপনার ছোট ভাইয়ের নামে ছিল 2 শতক, আপনি এটা উল্টো উল্টি করে ফেললেন, তাহলে আপনি পরিবর্তন করলেন না দলিল, এভাবেও আপনি মিথ্যা দলিল তৈরি করলেন। আর হলো কাজের প্রকৃতি বুঝতে অক্ষম, যে ব্যক্তি কাজের প্রকৃতি বুঝতে অক্ষম, সেই ধরনের ব্যক্তির নিকট থেকে আপনি দলিলের সিগনেচার করে করিয়ে নিলেন। আসেন একটু এবার আমরা এক্সাম্পলে যাব, না হলে জিনিসটা মাথায় ঢুকবে না। প্রথমত হলো, একটু খাতায় লেখেন, খাতায় লেখেন, যাদের খাতা আছে একটু লিখে ফেলেন। আইনানুগ ভাবে যে দলিল তৈরি হয়নি সেটি তৈরি করা। লেখেন, আইনানুগ ভাবে যে দলিল তৈরি হয়নি সেই দলিল তৈরি করা।
আইনানুগভাবে যে দলিল তৈরি হয়নি সেই দলিল তৈরি করা। এটা লেখেন ক, ক লেখেন এটার পাশে, ক পয়েন্ট দেন। এরপরে লেখেন দলিলের অংশবিশেষ তৈরি করা, দলিলের অংশবিশেষ তৈরি করা অথবা সেটিতে স্বাক্ষর দেয়া। দলিলের অংশবিশেষ তৈরি করা, খ, খ দিয়ে লেখেন দলিলের অংশবিশেষ তৈরি করা বা সেখানে স্বাক্ষর দেয়া। এই দুইটা একটু ব্রাকেট দিয়ে বাম পাশে যেখানে ক খ লিখছেন তার বামে লিখে দেন এক, মানে একের ক খ ছিল, আমি একটা আসলে বলতে ভুলে গেছি। তাহলে একের আপনারা দুইটা পয়েন্ট পেলেন, এটা ছিল প্রথমত। দ্বিতীয়ত আসেন দলিলের অসাধুভাবে পরিবর্তন করা, লেখেন দলিল পরিবর্তন করা, 2 নাম্বার পয়েন্ট দেন দলিল পরিবর্তন। তাহলে একের ক খ, একের কয়ে কি ছিল, কোন দলিল আইনানুগভাবে যেটা তৈরি হয়নি সেটা তৈরি করা, বানিয়ে ফেললেন। দ্বিতীয়টা ছিল অংশবিশেষ তৈরি করা বা সেটাতে স্বাক্ষর দেয়া। অর্ধেক অংশ তৈরি করছেন দলিলের, পুরো দলিল বানাননি, তাও মিথ্যা দলিল। এই গেল একের ক খ। দুইয়ে হলো দলিলের অসাধুভাবে পরিবর্তন করা, দলিল পরিবর্তন করে ফেলছেন, চেঞ্জ, চেঞ্জ তো বুঝি তাই না। 3 নাম্বার আসেন পাগল ব্যক্তি কর্তৃক দলিলে স্বাক্ষর নেয়া, এভাবে লেখেন 3 নাম্বার, পাগল ব্যক্তি, মাতাল ব্যক্তি বা প্রকৃতি বুঝতে অক্ষম এই ধরনের ব্যক্তি কর্তৃক দলিলে স্বাক্ষর নেয়া। আপনারা পাগল লেখেন তাতেই বুঝবেন, পাগলের ভেতর মাতালও পড়ে, আবার অপ্রকৃতিস্থ ব্যক্তিও পড়ে, আবার যে ব্যক্তি প্রতারিত হয় অর্থাৎ বুঝতে পারে না সেও এর মধ্যে পড়ে। এইবার বুঝতে পারছি আমরা ঘটনা, 4টা কথা, কিন্তু একের ভেতরে 2 আসছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। যদি সংজ্ঞা লিখতে চান এভাবেই সুন্দর করে লিখবেন যে কোনো ব্যক্তি, প্রথমত দিয়ে লিখবেন যদি কোনো দলিল নতুন করে প্রস্তুত করে যে দলিল আইনানুগভাবে তৈরি হয়নি। তারপরে লিখলেন আরেকটা পয়েন্ট দিবেন, ওখানে ক লিখলেন, খ লিখতে পারেন, লিখে লিখবেন যে যে দলিল তৈরি হয়নি সেটার অংশ বিশেষ তৈরি করা এবং এখানে স্বাক্ষর দেয়া। এবার আসেন দ্বিতীয়ত দলিলের অসাধুভাবে পরিবর্তন করা। তৃতীয়ত কাজের প্রকৃতি বুঝতে অক্ষম বা পাগল ব্যক্তি কর্তৃক এই দলিলে স্বাক্ষর নেয়া। তাহলে বুঝতে পারছি কি কিভাবে মিথ্যা দলিল তৈরি হয়। এবার আসেন একটু বুঝি, মনে করেন আপনার অফিসের একজন বস, সে কি করতেছে, অনেকগুলো কাগজ দিচ্ছেন আপনি সামনে সিন করার জন্য, এরই মাঝখানে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল একটা, সেটাতে আপনি আপনার নিজের নাম লিখিয়ে নিয়েছেন, তাহলে আপনি এর মধ্যে তার সই করিয়ে নিলেন, এটাও কিন্তু মিথ্যা দলিল প্রস্তুত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ প্রতারণার মাধ্যমে, সে তো কাজের প্রকৃতি বুঝতে অক্ষম, আপনি তো প্রতিদিন সকালবেলা তাকে কতগুলো কাগজ দেন সিন করার জন্য, সে তো সবগুলো সিন করা শুরু করছে, আপনি উল্টে উল্টে একটা একটা করে দিচ্ছেন আর সে শুধু সিন করতেছে। আপনি কি করলেন, এরই ভেতরে আপনার একটা জাল দলিল ওর ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনি সই করিয়ে নিলেন, এটাও মিথ্যা দলিল প্রস্তুত হয়েছে বলে গণ্য হবে। এটা কোথায় যাবে, 3 নম্বর অনুচ্ছেদে যাবে, যে কাজের প্রকৃতি বুঝতে যে অক্ষম এই ধরনের ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে মিথ্যা দলিল প্রস্তুত করে নেয়া। তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল এই সংজ্ঞাটা। এবার আসেন এই কাজটা যে আপনি করলেন, আপনি তো মিথ্যা দলিল তৈরি করলেন, এটা এক ধরনের সংজ্ঞা দেয়া আছে আর কি 464-তে, যে মিথ্যা দলিল তৈরি করা। এই পর্যন্ত ঠিক আছে। এই মিথ্যা দলিল তৈরি যখন আপনি কারো ক্ষতি করার উদ্দেশ্যে করবেন, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধনের উদ্দেশ্যে, কাউকে সম্পত্তি থেকে বেদখল করতে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কাউকে কোনো চুক্তি সম্পাদনে বাধ্য করতে যদি আপনি এভাবে দলিল বানান, তখন আপনি কি করেছেন, জালিয়াতি করেছেন বলে গণ্য হবেন। তাহলে দেখেন আগে মিথ্যা দলিল তৈরি হয় নাকি আগে জালিয়াতি হয়, উত্তর দেন। আগে কি মিথ্যা দলিল তৈরি হয় নাকি আগে জালিয়াতি হয়? আগে কিন্তু মিথ্যা দলিল তৈরি হয়। অর্থাৎ কোনো ব্যক্তি 464 ধারায় মিথ্যা দলিল প্রস্তুত করার মাধ্যমে অপর কোনো ব্যক্তি অথবা জনসাধারণের যদি ক্ষতি সাধন করে, স্পষ্ট অস্পষ্টভাবে, পরোক্ষ প্রত্যক্ষভাবে চুক্তি করার জন্য বাধ্য করে, প্রতারণা করে, জেনে শুনেও যদি মিথ্যা দলিল প্রস্তুত করে, তাহলে তিনি জালিয়াতি করেছেন বলে গণ্য হবেন। পেয়েছেন জালিয়াতির সংজ্ঞা? দাগিয়ে ফেলেন জালিয়াতির উপাদান দুইটা উপাদান, একটা হলো মিথ্যা দলিল প্রস্তুত করা এবং ক্ষতি করা, এই দলিলের মাধ্যমে কারো ক্ষতি করা। জালিয়াতির উপাদান কয়টি? 2টি। কি কি? প্রথমত মিথ্যা দলিল তৈরি হতে হবে, দ্বিতীয়ত কি, এই দলিলের মাধ্যমে কারো ক্ষতি হতে হবে। তাহলে কি কি বুঝলাম? প্রথমে মিথ্যা দলিল তৈরি করে, কয় উপায়ে মিথ্যা দলিল তৈরি করে? 3 ভাবে মিথ্যা দলিল তৈরি করে। সম্পূর্ণ নতুন দলিল বানিয়ে, দলিলের অংশ বিশেষ প্রস্তুত করে স্বাক্ষর করে, কোন দলিলের পরিবর্তন
ভালো দলিল বা সঠিক দলিলের পরিবর্তন সাধন করে বিকৃত করে, আর তৃতীয়ত পাগল ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি, ঘটনার পরিস্থিতি বিবেচনায় অক্ষম ব্যক্তি কর্তৃক সেই দলিলে স্বাক্ষর নিয়ে মিথ্যা দলিল তৈরি করা হয়। আর এই মিথ্যা দলিল তৈরি যদি আপনি কাউকে ঠকানোর উদ্দেশ্যে, প্রতারণার উদ্দেশ্যে করেন, ক্ষতি সাধনার উদ্দেশ্যে করেন, তাহলে আপনি জালিয়াতি করেছেন বলে গণ্য হবেন। তাহলে প্রথমে 464 ধারায় আপনি মিথ্যা দলিল বানালেন, এরপরে এই দলিল দিয়ে আপনি জালিয়াতি করলেন। দুইটার একটাও দণ্ডের ধারা না, দুইটাই কিন্তু সংজ্ঞার ধারা। তাহলে আমরা বুঝতে পেরেছি দলিল তৈরি হবে আগে, তারপরে হবে জালিয়াতি। এইবার আসেন জালিয়াতির শাস্তি আমরা দেখব 465। কিভাবে এলোমেলো করে দিচ্ছে ধারাগুলো। তো যাক, তারা তাদের ভালো বুঝছে, আমরা আমাদের মতো করে পড়ে নেব। তাহলে প্রথমে পড়বো 464 মিথ্যা দলিল তৈরি করা, 463 এই দলিলের মাধ্যমে জালিয়াতি করা, 464 দুঃখিত 465 জালিয়াতির শাস্তি। যে ব্যক্তি জালিয়াতি করলো অর্থাৎ 463 ধারার কার্য সম্পাদন করলো, সেই ব্যক্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। দণ্ড দরকার নাই। শাস্তিগত ধারা 465 ধারা, আদালতের নথিপত্র পত্র জাল করলে 466-তে দণ্ড, মূল্যবান জামানত জাল করলে 467-তে দণ্ড। এরকম একটা প্রশ্ন আসলো, ছোট্ট প্রশ্ন, মূল্যবান জামানত কাকে বলে? সংজ্ঞা লিখে দিলেন। 30 ধারায় হলো মূল্যবান জামানত যে দলিল কোনো আইনানুগ অধিকার সৃষ্টি করে, হস্তান্তর করে, সম্প্রসারিত করে, বিলুপ্ত করে, সীমিত করে, মুক্ত করে, তাকে বলে মূল্যবান জামানত, তাই তো? কিন্তু সঙ্গে কি প্রশ্ন আসছে, কোনো ব্যক্তি, কোনো মামুন নামক ব্যক্তি জাহিদ নামক ব্যক্তিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কি করলো? জালিয়াতি করার উদ্দেশ্যে মূল্যবান জামানতের নকল করে ফেললো বা মূল্যবান জামানত জাল করে ফেললো। সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড আলোচনা করুন। তাহলে কত কত ধারা হলো? একে তো সে মিথ্যা দলিল প্রস্তুত করেছে, আবার কিসের উদ্দেশ্যে? মূল্যবান জামানত নকল করেছে, দণ্ড কত? 467। জাল দলিল তৈরি করার জন্য জালিয়াতিরও শাস্তি পাবে, জালিয়াতি করেছে ঠকানোর উদ্দেশ্যে, অর্থাৎ 465 467 দুটো ধারাই ব্যবহার করতে পারবেন। ভাষাগুলো দেখে দেখে আপনাকে ধারা বসাতে হবে, বুঝতে পারছি? জালিয়াতি করলো, এই ধরো একটা মিথ্যা দলিল প্রস্তুত করলো কাউকে ঠকানোর উদ্দেশ্যে, অলরেডি জালিয়াতি হয়ে গেছে। আবার যদি এটা মূল্যবান জামানত হয়, দণ্ড কত? 467। আদালতের নথিপত্র যদি জাল করেন, দণ্ড 466। আচ্ছা, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি 468। ফাঁকি দেয়া, প্রতারণা তো আমরা বুঝি, প্রতারণা, ফাঁকি দেয়া, মানহানি করার উদ্দেশ্যে জালিয়াতি। এখন আপনাকে মানহানি সংজ্ঞাগুলো বুঝতে হবে, তারপরে আপনি মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে কুৎসা, নিন্দা এগুলো রটনা করে, অথবা ওই ব্যক্তির পরিবারের মান সম্মান হানি করে, ধরেন আমার বিরুদ্ধে কুৎসা রটনা করলো, আমি বেঁচে নাই, কিন্তু আমার ফ্যামিলি এটাতে কি হলো? আক্রান্ত হলো, ভারাক্রান্ত হলো, তখন কি হয়? এটাও কিন্তু মানহানির উদ্দেশ্যে জালিয়াতি। আপনি এমন একটা ব্যঙ্গচিত্র করলেন বা একটা ভুয়া দলিল তৈরি করলেন, জাল দলিল বানালেন, যেটাতে সুনাম নষ্ট হয়ে গেল একজন ব্যক্তির, তাহলে আপনি মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করেছেন বলে গণ্য হবেন। 70 ধারা অলরেডি আমরা পড়ে ফেলেছি, যেই দলিলের সম্পূর্ণ অংশ জাল অথবা আংশিক জাল, একটু জাল হলেই হবে। সম্পূর্ণ ঠিক আছে সই জাল, তাও জালিয়াতি। সব ঠিক আছে সই স্বাক্ষর, কিছু অংশ জাল, তাও জাল দলিল বলে গণ্য হবে। কত সংজ্ঞা? সংজ্ঞা ধারা 470 জাল দলিল। তাহলে এটাই কিন্তু আমরা পড়লাম, মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে, জাল দলিল কাকে বলে, জালিয়াতি কাকে বলে। তাহলে মিথ্যা দলিল প্রস্তুতকরণ 464 কিভাবে বানায়? 3 রকম উপায়ে বানায়। বানানো হয়ে গেল যে দলিলটা, সেটা কি দলিল বলে গণ্য হলো? 470 জাল দলিল বলে গণ্য হলো। এই দলিল দিয়ে কারো ক্ষতি করলেন, কি ঘটনা ঘটিয়ে ফেললেন? জালিয়াতি করে ফেললেন। অপরাধ কত ধারায়? 463। শাস্তি কত? 465। ঘটনা বুঝতে পারতেছি? এর থেকে তো সহজ কিছু নাই। এরপরে জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা 471। বাদ বাকিগুলো বাদ দেন, এগুলো লাগবে না। পণ্য প্রতীক, বাণিজ্য প্রতীক সব বাদ দিয়ে ফেলেন। আচ্ছা, এই যে পরের অধ্যায় দেখেন, পরের অধ্যায় না পরের অংশ, ব্যাংক নোট, মুদ্রা নোট জালকরণ, 489 ক থেকে 489 ঘ পর্যন্ত এই ধারাগুলো সিআরপিসি তে বহু জায়গায় বারবার বারবার আছে। কোথায় আছে বলতে পারবেন? 489 ক থেকে ঘ পর্যন্ত।
ফৌজদারি কার্যবিধির কত ধারায় 489 ক থেকে ঘ আমরা দেখতে পাই? কোথায় পুরনো যারা তারা কেউ কথা বলে না কেন? বহু জায়গায় পেয়েছেন, 3 জায়গায় পেয়েছেন ফৌজদারি কার্যবিধির কত কত আমি বলি আপনাদেরকে, মনে করে দেখেন। ফৌজদারি কার্যবিধির 45 ধারায় এখানে আপনি পাবেন এই ধারাগুলো, যে ব্যক্তি এই ধরনের অপরাধ করে, ব্যাংক নোট, মুদ্রা নোট এগুলো জালকরণ করে, সেই ব্যক্তির বিরুদ্ধে গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক তারা গিয়ে সংবাদ দিবে, কারণ তারা এগুলো অপরাধ করেছে বলে গণ্য হবে, এবং এই ধরনের অপরাধ সংগঠন হলে অবশ্যই সংবাদ দিবে। এখানে একবার পাবেন। ফৌজদারি কার্যবিধির 110 ধারায় পাবেন অভ্যাসগতভাবে যারা এই ধরনের কাজ করে, অভ্যাসগত অপরাধী, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শন করে, অথবা কাউকে অপহরণ করে নিয়ে যায়, ফুসলিয়ে নিয়ে যায়, অথবা পেনাল কোডের 489 ক থেকে ঘ পর্যন্ত অপরাধ করে, তাদেরকে মুচলেখা সম্পাদনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট কারণ দর্শাইতে পারেন। 110 ধারায় পাবেন ব্যাংক নোট, মুদ্রা নোট জালকরণের ধারাগুলো। আরো একটা ধারায় পাবেন ফৌজদারি কার্যবিধির 565 ধারায় পাবেন যে কোনো ব্যক্তিকে বর্ধিত দণ্ড দেওয়া হবে এই অপরাধগুলো সংগঠন করার কারণে। বিশ্বাস না হলে বের করে দেখেন, তাহলে এই ধারাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। একবার রিডিং পড়লেই বুঝতে পারবেন। প্রথমে বলা আছে ব্যাংক নোটগুলো না নকলকরণ, জালকরণ, ক এই জাল নোটগুলো খাঁটি হিসেবে ব্যবহার করণ, খ এই জাল নোট দখলে রাখা, গ আর ঘয়ে বলা আছে এগুলো তৈরি করা বা এই যন্ত্রপাতি তৈরি করা, দুঃখিত, যন্ত্রপাতিগুলা বা উপাদান সমূহ প্রস্তুত, এই ব্যাংক নোট, মুদ্রা এগুলো জাল করার জন্য যে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলা যদি আপনি তৈরি করেন বা দখলে রাখেন 489 ঘ, আর ব্যাংক নোট সমূহের সদৃশ্য দলিল প্রস্তুত করেন 489 ওটা লাগে না, ক থেকে ঘ এইটুকু এক নজরে একটু দেখবেন। এমসিকিউ আসলে আসতে পারে, নাহলে আসবে না, দরকার নাই, বেশি চাপ নেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে একটু দেখি আপনারা জালিয়াতি, জাল দলিল, মিথ্যা দলিল প্রস্তুতকরণ, দণ্ড এগুলো বুঝেছেন কিনা একটু শুনতে হবে, তারপরে আমরা পরের অংশে যাচ্ছি ক্লাসে, ঠিক আছে? আশরাফুল ভাইয়া কোথায়, ক্লাসে আছে নাকি সে? মাইক্রোফোন খুলে দিছি। আশরাফুল ভাইয়া কথা বলেন, কথা বলেন ভাই। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো, জাল দলিল কাকে বলে, কত ধারা? জাহাজ দলের হচ্ছে 464 ধারা। এই পড়াইলাম আমি। 470। 470 জাল দলিল কিন্তু 470 পড়িয়েছি। কোন দলিলকে জাল দলিল বলে বলেন ভাইয়া, ওনাকে একটু সুযোগ দেন। স্যার, কোন দলিলকে জাল দলিল বলে, সংজ্ঞাটা বলেন, জাল দলিল কোনটা? জাহাজ দলের মধ্যে যে দলিল আইনানুগ ভাবে তৈরি হয় নাই, যে দলিল অসাধু ভাবে তৈরি করা হয় এবং পাগল ব্যক্তির নিকট থেকে আপনার দলিল স্বাক্ষর করা হয়, সেই দলিলকে জাল দলিল বলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা উত্তরটা এটা নয়। উত্তরটা আপনি ঠিক আছে, আপনি সংজ্ঞা দিলে আপনার ভুল ধরতে পারবে না, কিন্তু আপনার 470 ধারায় বলা আছে যে দলিল পুরোটা জাল অথবা আংশিক জাল। সম্পূর্ণরূপে, আংশিক রূপে জারকিত। মিথ্যা দলিল আর জাল দলিল তো ভিন্ন বিষয় নয়, একই বিষয়। ওটা আসলে পদ্ধতিটা হলো আপনি কিভাবে জাল দলিলটা প্রস্তুত করবেন, প্রক্রিয়া কি। শোনেন, ধারা কিন্তু কথাগুলো কিন্তু একই, বুঝতে পারছেন? এগুলো পেঁচানো যাবে না, এই জন্য তো 3টা পাশাপাশি পড়াই। আমি যখন পড়াই যাতে এগুলো আপনাদের মাথায় একদম গেঁথে যায়। একটা হলো, মনে করেন লিয়াকত স্যার বাড়ি থেকে বাজার পর্যন্ত যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে জাল দলিলটা বানাবেন, এটা হলো 464। এই যে জাল জি দলিল স্যার। বানালেন, পুরো অংশ জাল বা আংশিক জাল, এটা হলো 470। কাকে বলে জাল দলিলটা, কাকে বলে 470। আর যখন এটা দিয়ে কারো ক্ষতি করলেন, তখন আর এগুলো জাল দলিল পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না, ঘটনা ঘটে গেল জালিয়াতির। আপনি অলরেডি জালিয়াতি করে ফেলেছেন। বুঝতে পারছি 463, বিষয়গুলো? 465। জি স্যার। হ্যাঁ, একটু আশরাফুল ভাইয়া আমাকে একটু 3টা জিনিস বুঝিয়ে দেন। মিথ্যা দলিল বানায় কিভাবে, কোন দলিলকে জাল দলিল বলে, আর জালিয়াতি জিনিসটা কি, বলেন। মিথ্যা দলিল বলতে যে দলিল আপনার আইনানুগ কোনো ভিত্তি নাই,
আচ্ছা, মেনে এবং নিলাম। ওইটা যদি হ্যাঁ, আপনার হচ্ছে মূল হচ্ছে মানে খাঁটি দলিল হিসেবে ব্যবহার করে, তাহলে এটা হচ্ছে জালিয়াতি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তারপরও জিনিসটা পরিষ্কার হলো না। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন। জাল দলিল কিভাবে বানায় বলেন, জাল দলিল কিভাবে বানায়, তৈরি করে কিভাবে? যে দলিল যে দলিল আইনানুগ ভাবে তৈরি হয় না এবং যে দলিল অসৎভাবে তৈরি করা হয় এবং হুম, যে দলিলে পাগল ব্যক্তির নিকট স্বাক্ষর বা খরচ তাকে এইভাবে বানায় মিথ্যা বা দলিল এভাবে বলে। মিথ্যা দলিল, এই দলিল মিথ্যা দলিল প্রস্তুত হয়। নিচে লিখে রাখেন, জি, এভাবে মিথ্যা দলিল তৈরি হয়। প্রশ্ন আপনাদের কিভাবে আসবে জানেন? মিথ্যা দলিল প্রস্তুতকরণ কাকে বলে, বা কিভাবে মিথ্যা দলিল প্রস্তুত হয়। তখন আপনি ধারা কত দিবেন? 464। 464। এবার আসেন, জাল দলিল কাকে বলে, এরকম আসলো জাল দলিল বা মিথ্যা দলিল কাকে বলে, তখন আপনি লিখবেন যে দলিলের পুরাটাই জাল অথবা কিছু অংশ জাল, সেটাই হলো জাল দলিল। কত ধারা? তাহলে 470। গুড, এই তো বুঝতে পেরেছেন। তাহলে 470। এবার বলেন জালিয়াতি কাকে বলে? নীলু বাবু হাত তুলছে, আচ্ছা দেখতেছি। জালিয়াতি কাকে বলে বলেন? আপনি যদি কোনো জাল দলিল তৈরি করে কারো ক্ষতি সাধন করেন বা ক্ষতি সাধনের চেষ্টা করেন বা দলিল যে ব্যবহার করি। রাইট, যতক্ষণ ব্যবহার হয়নি অতক্ষণ জালিয়াতি হয় না, যেমনি ব্যবহার করে ফেললেন অমনি জালিয়াতি হয়ে গেল। নীলু বাবু বলেন। জি স্যার। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। জাহিদ স্যার কই? জাহিদ স্যার, একটু শুনি, তিনটা কথা বলেন তো, তিনটা কথা কি কি শিখাইলাম? 470 ধারা কি আমাকে বুঝায় দেন, 470 ধারা কি? মামুন স্যার আপনি রেডি থাকেন, আরেকজনের দিকে দেখলে হবে না। 470 হচ্ছে জাল দলিল। হ্যাঁ, কোন দলিলের আহ, পুরাটা অথবা কিছু অংশ হুম, মানে বিকৃত করে তৈরি করা, ওইটা হচ্ছে জাল দলিল। জাল দলিল, রাইট। তাহলে মিথ্যা দলিল বানায় কিভাবে, প্রস্তুত করে কিভাবে? মিথ্যা দলিল তিন ভাবে তৈরি হয়। দলিল অংশ দলিলের অংশ বিশেষ তৈরি করা হয় এবং সেটিতে স্বাক্ষর নেওয়া হয়। দুই হচ্ছে অসাধুভাবে যদি পরিবর্তন করা হয় এবং পাগল ব্যক্তি কর্তৃক দলিলে যদি স্বাক্ষর নেওয়া হয়, মানে সে ওটা বোঝেই না যে এটা দলিল না কি তৈরি হচ্ছে, এরকম। রাইট, সুন্দর। এখন আসেন জালিয়াতি কিভাবে হয়, জালিয়াতি? জালিয়াতি ওই মিথ্যা দলিল প্রণয়ন করা ওইটাই যদি ব্যবহার হয় কাজে, তখন সেটা জালিয়াতি বলে গণ্য হয় আর ক্ষতি কি, সাধনের উদ্দেশ্যে। কেন ব্যবহার করবেন? ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি এই প্রতিসাধনের কাজ উদ্দেশ্যে। করেন তাহলে। এই তো পড়া, আর তো কি আছে এখানে পড়ার মতো বলেন? এর পরের গুলো তো আপনারা এমনি একা একাই পড়তে পারবেন। মানহানির উদ্দেশ্যে জালিয়াতি, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি 68, মানহানির উদ্দেশ্যে জালিয়াতি 69, জাল দলিল খাঁটি বলে ব্যবহার করা 471, আর বাদ বাকি গুলো লাগবে না, বাদ দেন। আর হচ্ছে এই ইয়াটা একটু দেখতে পারেন, এই যে 66 67, আদালতের নথিপত্র জাল করলে 66, মূল্যবান জামানত জাল করলে 67। আচ্ছা, মামুন স্যার বলেন, আপনি কোনটা ধারা বুঝছেন ভালো, এটা বলেন, বুঝিয়ে দেন আমাদেরকে। 464-তে যেটা বলছে, 464-তে মিথ্যা দলিল প্রস্তুত করলাম। হ্যাঁ, প্রস্তুত করার পরে এইটা, এই প্রস্তুতকৃত দলিলটা যখন কোনো কাজে ব্যবহার হবে, অর্থাৎ ক্ষতিকর কাজে, এই মিথ্যা দলিলটা, তখন এটা জালিয়াতি হয়ে যাবে আর কি। সুন্দর। আচ্ছা, বুঝতে পারছি সবাই। তাহলে একটু সবাই পড়েন, 2 মিনিট সময় দিলাম পড়ার, এরপরে আমরা পরের অংশে যাব। কি কি পড়বেন আমি বলি। প্রথমে পড়বেন মিথ্যা দলিল প্রস্তুতকরণ 464। মিথ্যা দলিল প্রস্তুত করে, আমি যেভাবে পড়তেছি এভাবে পড়বেন। মিথ্যা দলিল প্রস্তুতকরণ 464, এই দলিল প্রস্তুত করে জালিয়াতি 463, জালিয়াতি শাস্তি 465, যদি বেশি কষ্ট হয় সিরিয়ালি পড়তে পারেন। তারপরে 466, আদালতের নথিপত্র জালকরণ 467, মূল্যবান জামানত জালকরণ
আচ্ছা, 468 প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি, 469 মানহানির উদ্দেশ্যে জালিয়াতি, 470 জাল দলিল, 471 জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা। এই কয়েকটা ধারা মুখস্থ করেন, আমি এসে পড়া ধরতেছি, দাঁড়ান। মশা কামড় দিচ্ছে, আমি কয়েল নিয়ে আসি। নীলুফার স্যার কই? সুপরিচিত জালিয়াতির শাস্তি 467 আদালতের নথিপত্র সরকারি বিষয় 467। নীলুফা স্যার আছেন নাকি? এই সালাম, বলো কি খবর, কেমন আছো? স্যার আছি, ভালো ভালো আছেন স্যার? পড়া হয়ে গেছে? কে পড়া বলবেন বলেন, আমরা দ্রুত শেষ করবো তো, আমাদের আবার আরো একটু পড়া আছে তো। 20 অধ্যায়টা পড়ে ফেলবো আজকে। আগামী ক্লাসে আমাদের পেনাল কোডের শেষ ক্লাস হবে, পরের দিন ইনশাল্লাহ আমরা সাক্ষ্য আইন শুরু করব। সাক্ষ্য আইনের সাথে সাথে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনও চলবে। সাক্ষ্য আইনে তো 5-6টা ধারার বেশি পড়ার সুযোগ থাকবে না। সাক্ষ্য আইনের পাশাপাশি আমরা অন্য একটা মাইনর একটা আধা ঘন্টা করে পড়ে ফেলবো। এইবার দেখবেন পড়া কত দ্রুত দৌড়ায়। সব শেষ করে আবার আমরা সিআরপিসি তে ঢুকবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সিআরপিসি এখন দিতে গেলে সমস্যা, পিছিয়ে যাব। মেয়েদের একটু পড়া শুনি, মেয়েদের পড়া শুনি। লিয়াকত ভাইয়া বলবে, যেহেতু সে হাত তুলছে, বলেন আপনার অগ্রাধিকার, কারণ আপনি তো সবসময় ভিডিওতে থাকেন। বলেন লিয়াকত ভাইয়া। আসসালামু আলাইকুম। বলেন। আজকে যতটুকু বুঝলাম 404-এ মিথ্যা দলিল প্রস্তুত করা, এই 464 মিথ্যা দলিল প্রস্তুত করা। মিথ্যা দলিল 3টি উপায়ে প্রস্তুত করা হয়। যে আইনানুগভাবে যে দলিল তৈরি হয়নি সেই দলিল তৈরি করা, দলিলের অংশ বিশেষ তৈরি করা, সেখানে স্বাক্ষর নেওয়া। 2 নম্বরে হলো আপনার দলিল অসাধুভাবে পরিবর্তন করা। 3 নাম্বার পাগল বা অপরিচিত ব্যক্তি কর্তৃক ভুল বুঝাইয়া তাতে স্বাক্ষর নেওয়া। এই মিথ্যা দলিল প্রস্তুতের 3টা উপায়। আর মিথ্যা দলিল প্রস্তুত করার পর এই দলিলটা যদি কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে কিংবা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখন সেটা জালিয়াতিতে পরিণত হয়। তখন 463-তে চলে যাবে, জালিয়াতি করেছি বলে গণ্য হবে। 465 জালিয়াতির শাস্তি। 466 সরকারি নথিপত্র বা রেজিস্টার পত্র জালকরণের শাস্তি। 467 আপনার মূল্যবান জামানত ইত্যাদি জালকরণ, উইল। 468 প্রতারণার উদ্দেশ্যে জালকরণ। 469 মানহানির উদ্দেশ্যে জালকরণ। 470 জাল দলিল, যেটা সম্পূর্ণরূপে কিংবা অংশ বিশেষ জালকৃত জাল করার উদ্দেশ্য হইতে পারে, সম্পূর্ণরূপে কিংবা অংশ বিশেষ। এটা হলো 470। 471 হলো যেটা মিথ্যা দলিল বা মিথ্যা দলিল খাঁটি দলিল বলিয়া চালিয়ে যাওয়া বা ইয়া করা, কাজে লাগানো, খাঁটি বলিয়া বিশ্বাস করা। এই 471 পর্যন্ত একটু
ঠিক আছে, ধন্যবাদ। আমরা আর কারো পড়া নিতে পারছি না, কারণ সময় খুবই কম। চলেন আমরা পরের অংশে চলে যাব। 20 অধ্যায় 19 অধ্যায় একটা ধারা আছে, অসহায় ব্যক্তির পরিচর্যা এবং অভাব মিটানোর চুক্তিগুলো ভঙ্গ করা। লাগে না, আসে না, আল্লাহ ভরসা বাদ দিয়ে ফেললাম। আমরা যাব 20 অধ্যায়। 20 অধ্যায় পেনাল কোডের সর্বমোট অধ্যায় কতটি মনে আছে নাকি? 23টা অধ্যায়। তার মধ্যে আমরা 20 অধ্যায় চলে এসেছি, আর অল্প পড়া বাকি আছে, শেষ করে ফেলবো। আগামী ক্লাসে আমাদের পেনাল কোডের শুভ সমাপ্তি হবে ইনশাল্লাহ। ক্লাস তো শেষ হয়, কিন্তু আপনাদের পড়া তো হচ্ছে না কোনোভাবেই। আসেন আমরা দেখি, প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোনো ব্যক্তি কোন নারীর সাথে স্বামী স্ত্রী রূপে সহবাস করা। প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোন নারীকে কোনো ব্যক্তি এই মর্মে বিশ্বাস করাতে বাধ্য করলো যে তুমি আর আমি বিবাহিত। এইভাবে বিবাহের বিশ্বাস অর্জন করে সেই নারীর সাথে সহবাস করার দণ্ড হলো 493। আচ্ছা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, না 9-এর খ নারী শিশু নির্যাতন দমন আইনে যে 9-এর খ এসেছে বিয়ের প্রলোভনে যৌনকর্ম, তাহলে এটা কি আর এটা কি? না, এক জিনিস নয়। এই দেখেন, আমি পড়ি, খেয়াল করেন। কোন নারীকে ভ্রান্ত বিশ্বাস জন্মাইয়া যে তিনি একজন বিবাহিতা স্ত্রী, তার মানে তুমি আমার স্ত্রী, এইভাবে তাকে বিশ্বাস জন্মিয়ে তার সাথে যদি ভুয়া স্বামীর সাথে যদি স্ত্রীর সহবাস হয়, তাহলে সে এই ধারার অপরাধ করেছে বলে গণ্য হয়, দণ্ডগত 493। 9-এর খ হলো বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনকর্ম, মানে তোমাকে আমি বিয়ে করব এই প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করা সম্মতি সহ। আর 493 ধারা হলো মেয়েটা বুঝেই নিছে যে সে তার স্বামী, কিন্তু ছেলেটা জানে যে সে তার স্বামী নয়। স্ত্রী লোকটি জানে। এরকমই একটা প্রশ্ন আসছে, এটা এটা আসেনি তো, ওখানে 19 বছর ছিল, পালিয়ে নিয়ে গিয়ে, ওটা ভিন্ন প্রশ্ন ছিল। আচ্ছা, ওগুলো প্রশ্ন আমরা সমাধান করব ইনশাল্লাহ। আসেন আগে দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি সে যদি সে জানে যে সে তার স্ত্রী নয়, কিন্তু স্ত্রী লোকটি আবার জানে, আমরা পড়েছিলাম না ধর্ষণ কয় প্রকারে ধর্ষণ রূপে গণ্য হবে। স্ত্রী লোকটি জানে যে সে তার স্বামী নয়। স্ত্রী লোকটি এই বলে, পুরুষ লোকটি জানে, পুরুষ লোকটি জানে যে সে তার স্বামী নয়, কিন্তু স্ত্রী লোকটি এই বলে বিশ্বাস করে যে সে তার স্বামী, তখন কিন্তু সেটা ধর্ষণ বলে বলে গণ্য হবে। আর এখানে কি, এখানে বিয়ে করছে দুইজনই, কিন্তু বিয়েটা ছিল ভুয়া বিয়ে, প্রতারণামূলক বিয়ে। না হলে, বিয়ে যদি না হতো তাহলে তো এটা ধর্ষণ বলেই গণ্য হতো। আপনাদেরকে ওই দিন এই এই ব্যাখ্যাটা দুইটা ব্যাখ্যা বুঝাইছিলাম। তো আসেন, এখানে তারা দুজনেই বিবাহিত, কিন্তু এই বিয়েটা ছিল ভুয়া বিয়ে, বা মেয়েটা ভুয়া স্বামীর সাথে যদি থাকে তাহলে সেটাকে এই ধারায় তখন অপরাধ হয়েছে বলে গণ্য হবে। ঘটনা বুঝতে পারছি? বাম পাশে একটু ছোট করে লিখতে পারেন, ভুয়া বিয়ে প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে যে তোমাকে আমি আইনানুগ ভাবে বিয়ে করেছি, এই প্ররোচনা দান করে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী রূপে সহবাস করে, তখন দণ্ড 493 ধারা। আচ্ছা, আর ভুয়া বিয়ে যদি করে তখন দণ্ডগত 496 ধারা। বুঝতে পারছি? বিয়ে করছেন, এখনো বিয়েই হয়েছে শুধু, আর কোনো এই পর্যন্তই শেষ, তখন দণ্ড 496, ভুয়া বিয়ে। কিছু কিছু মুভি দেখবেন যে ইন্ডিয়ান মুভি, কিছু মেয়ে আছে শুধু বিয়ে করে বেড়ায় আর তাদের সম্পদ নিয়ে বেড়ায়। কি যেন একটা অন্ধের একটা মুভি দেখেছিলাম একবার। অন্ধ যারা, মানে তারা তো এমনিতেই প্রতিবন্ধী ব্যক্তি, তাদের আবার কিন্তু কিছু স্পেশাল কোয়ালিটি। একটা রাঁধুনি ছিল অন্ধ এরকম। তো এই একটা মেয়ের টার্গেট বড়লোক যে অন্ধগুলো, শুধু তাদেরকে বিয়ে করে করে পালিয়ে যাওয়া, তাদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়ে পালিয়ে যাওয়া। তো এরকম ভুয়া বিয়ে করে, জেনে শুনে যদি কোনো ব্যক্তি ভুয়া বিয়ে করে, প্রতারণামূলক বিয়ে করে, তাহলে তার দণ্ড 496 ধারা। আর এই ভুয়া বিয়ে করার পর, ভুয়া বিয়ের পরে ভুয়া স্ত্রী স্বামী সহবাস করলে তাদের দণ্ড 493 ধারা। এবার আসেন 494 ধারাটা দেখি। স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়েকরণ, পুনরায় বিবাহকরণ, অর্থাৎ স্বামীও বেঁচে আছে স্ত্রীও বেঁচে আছে, থাকতেও আপনি কি করলেন, আবার বিয়ে করলেন। তাহলে এই আপনারা প্রবিধানের কত বিধি দেখি, কারো কেউ পারেন নাকি? প্রবিধানের কত বিধিতে বলা আছে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুলিশ অফিসার দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। আব্দুল সালাম ভাইয়া তো এটা পারার কথা। স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুলিশ অফিসারগণ তারা দ্বিতীয় বিবাহ করতে পারবে না। কোথায় বলা আছে এটা?
যেই ব্যক্তি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় এরকম হ্যাঁ গুড, তো জানতাম আপনি পারবেন। 106, অর্থাৎ সরকারি কর্মচারী তাদের আচরণ বিধিমালা মেনে চলবে, সামাজিক অনুষ্ঠানে মদ পান করতে পারবে না, তাই না? এই ধরনের কথাগুলো বলা আছে। তার সঙ্গে বলা আছে যে স্ত্রীর হাইকোর্ট রায় দিছে। হাইকোর্ট কি রায় দিছে, রায়টা পড়ছিলেন? গ্রাম আদালত কর্তৃক সিদ্ধান্ত হতে হবে তারপর। তো গ্রাম আদালত মানে কি, ওই যে গ্রাম আদালত আইন পড়বো আমরা, তাতে দেখবেন আপনি যে কারা কারা থাকে, মেম্বার চেয়ারম্যান থাকবে। তো তারা আপনার বিয়ের জন্য রায় দিবে, আপনার স্ত্রীর অনুমোদন লাগলো না, ঠিক আছে, কিন্তু আদালতে আপনার এটা পাশ হতে হবে। চাইলে এত সোজা, আমরা শুধু ভুল ব্যাখ্যা করতে জানি, বুঝতে পারছেন? হাইকোর্ট রায় দিছে, ওই রায় নিয়ে ঘুমান বালিশের নিচে রেখে, মামলা খেলে পরে টের পাবেন। এত সোজা না। আচ্ছা, এগুলো প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি, এগুলো নিয়ে বহু তর্ক আছে। তাহলে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করলে দণ্ড 494। 93 কি পড়লাম, খেয়াল করেন কথাগুলো। তাহলে স্বামী স্ত্রী রূপে সহবাস করা ভুয়া বিয়ের মাধ্যমে, অর্থাৎ প্রতারণামূলক ভাবে কাউকে আইনানুগ ভাবে তার সাথে আপনি বিবাহিত বলে বিশ্বাস জন্মিয়ে তার সঙ্গে সহবাস, দণ্ড 493। আর যদি স্বামী স্ত্রী বেঁচে থাকায় দ্বিতীয়বার বিয়ে করেন, জীবদ্দশায় পুনরায় বিয়ে করেন, তার দণ্ড 494। আসেন একটু দেখি আমরা। 494 ধারার 2টি ব্যতিক্রম রয়েছে। এইবার আপনাদের খুশির সংবাদ, 2টা ব্যতিক্রম। কি কি ব্যতিক্রম? প্রথম বিবাহ যদি আদালত কর্তৃক বাতিল ঘোষণা হয়ে যায়, তাহলে আপনার স্বামী স্ত্রী বেঁচে থাকলেও আপনি বিয়ে করতে পারবেন। আর যদি স্বামী বা স্ত্রী 7 বছর কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, বেঁচে আছে না মরে গেছে আপনি জানেন না, সেই ক্ষেত্রে এই ধারা প্রয়োগযোগ্য হবে না। তাই বলে বউ রেখে বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করলেন, 7 বছর দেখা সাক্ষাৎ নাই বলে, এই সুযোগ কিন্তু নাই, বুঝতে পারছেন? আইন আছে জন্যই ভাববেন না যে আইন আছে, ও আচ্ছা আমার স্ত্রী তো বাংলাদেশে থাকে, আমি তো সুইজারল্যান্ডে চলে এসেছি, 7 বছর দেখা সাক্ষাৎ নাই, তাহলে আমি বিয়ে করে ফেলি, এই ধরনের সুযোগ নাই। স্বামী স্ত্রী 7 বছর অনুপস্থিত থাকলে বা বেঁচে আছে কি নাই এই ধরনের যদি কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে যদি প্রয়োগ হয়, তাহলে এই ধারার বিধান আপনাকে শাস্তি দিতে পারবে না। এই দুটো হলো ব্যতিক্রম। কি কি ব্যতিক্রম দুটো? একটা হলো আদালত কর্তৃক আপনার বিয়ে যদি বাতিল বলে ঘোষণা হয়, আরেকটা হলো কি, স্বামী স্ত্রী দুজনের সাথে যদি 7 বছর কোনো সাক্ষাৎ না থাকে, অথবা তারা বেঁচে আছে না মরে গেছে, কোনো লাপাত্তা হয়ে গেলে, সেই ক্ষেত্রে অনেকে আগে এরকম ছিল কিন্তু নিরুদ্দেশ হয়ে যায়, দীর্ঘদিন খোঁজ নাই। তো এই সুবিধা শুধু আপনারাই পাবেন এমন ভাবার সুযোগ নাই, ভাবিরাও কিন্তু পাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কত ধারা পড়লাম? 494। স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করা যাবে না, করলে দণ্ড 494। এবার আসেন 495, আগের বিয়ে গোপন রেখে আবার বিয়ে করা। তাহলে কোনো ব্যক্তির সাথে পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হলো, যার নিকটে আপনি পূর্বের বিয়েটা গোপন করে অপরাধ করে ফেললেন। তাহলে যে মেয়েকে বিয়ে করতেছেন তাকে বলতেছেন, ওই যে কিছুদিন আগে আমরা একটা উদাহরণ বললাম না, কি নামের একজন, দবির নামের একজন সুদর্শন যুবক, সে তার পূর্বের বিয়ে লুকিয়ে সম্পত্তি পাওয়ার জন্য কি যেন মেয়েটা, সহজ সরল মেয়েটাকে কি করলো, বিয়ে করলো। তো এই হলো আগের বিয়ে গোপন রেখে পুনরায় বিয়ে করলে সেই ব্যক্তির দণ্ড সে কত ধারায় অপরাধ করেছে? 495 ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। আবার একটু দেখি কি কি পড়লাম। 493 পড়লাম, প্রতারণামূলক ভাবে কাউকে বিয়ে করেছেন এই বিশ্বাস অর্জন করে তার সাথে স্বামী স্ত্রী রূপে সহবাস, 493। 494, স্বামী স্ত্রী বেঁচে থাকতে আবার বিয়ে করলে দণ্ড 494। 495, আগের বিয়ে গোপন রেখে আবার বিয়ে করা। এভাবে আমি যেভাবে বলি এভাবেই নেন, তাহলেই সুবিধা হবে। আগের বিয়ে গোপন রেখে পরে বিয়ে করা 495। 496, এইটাই একটু আগে বলেছি যে ভুয়া বিয়ে করা, বন্ধু বান্ধবকে, এক বন্ধুর জীবনেও নামাজ পড়ে না তাকে সাজালেন কাজী, আরেক বন্ধু বিশ্ব পাজি তাকে সাজালেন সাক্ষী, সাজিয়ে বিয়ে করে ফেললেন। মেয়ে বিশ্বাস করলো যে হ্যাঁ আমার তো বিয়ে হলো, কামেল পীরের সাহেবের দরবারে আমার বিয়ে অনুষ্ঠিত হলো, এই ভাবতেছে নারী। আর আপনি তো মনে মনে জানেন যে এই কামেল পীর আপনারই দুষ্ট বন্ধু, তাই না? এরকম করে যে বিয়েগুলো হয়, বিয়ের ভান করে, অর্থাৎ এটাকে বলে বিয়ের ভান করা বা ভুয়া বিয়ে করা। আবার দোয়া খায়রও করতেছে আরেকজনে। ঠিক আছে, আইনসঙ্গত ভাবে বিবাহ সম্পাদন ব্যতি রেখে প্রতারণামূলক ভাবে বিবাহ অনুষ্ঠান উদযাপন করা। আপনি জানেন যে কোনো রেজিস্ট্রি হলো না, কিছু হলো না, কিন্তু মেয়েটা বিশ্বাস করতেছে যে সে বোকা শোকা, সে বিশ্বাস করতেছে
যে আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে, ছেলেটা আবার জানে যে না এগুলো সব অনুষ্ঠান, চালাকি, নকল। তো এই ধরনের বিয়ে করলে দণ্ড 496 ধারা। এইবার আসেন গুরুত্বপূর্ণ ধারা, ব্যভিচার। ব্যভিচার হলো কোনো বিবাহিতা স্ত্রী অন্য লোকের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানো। আপনি জানেন যে সে অন্য লোকের স্ত্রী, সেই লোকের মতামত ব্যতীত তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে যদি জড়িয়ে যান, তাহলে তো কোনো লোক মতামত দিবে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে যেতে? জীবনে মত খুন করে ফেলবে। তো সেখানে মতামতের তো প্রশ্নই আসে না। তাহলে আপনি বিবাহিত স্ত্রী লোকের সঙ্গে সম্পর্কে গেলে আপনি কি করেছেন? যদি সেটা ধর্ষণের ক্যাটাগরিতে না পড়ে, 375 ধারা সংজ্ঞাগুলোর মধ্যে না পড়ে, তাহলে ব্যভিচার বলে গণ্য হবে। তাহলে ব্যভিচার। এইবার আসেন মজার কথা, পরকীয়া। পরকীয়া ব্যাপারটা একটা ভিন্ন ব্যাপার, ব্যভিচার হলো ভিন্ন ব্যাপার। পরকীয়া বিভিন্ন ভাবে হতে পারে, আপনি ফোনে আলাপ করলে সেটাও পরকীয়ার মধ্যে গণ্য হবে। আপনি কাউকে ভালোবাসলেন, তার সঙ্গে যোগাযোগ রাখলেন না, মনে মনে আপনার মন চলে গেল, এটাও এক ধরনের পরকীয়া। আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখলে তো একদম জঘন্য মারাত্মক গুনাহ, তাই না? আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো পথে থাকার তৌফিক দান করুক, আমিন। তো দেখেন, ব্যভিচার হলো ফিজিক্যাল হওয়া। আপনি যদি ফিজিক্যাল হয়ে যান তখন এটা ব্যভিচার বলে গণ্য হবে। তবে হ্যাঁ, আমরা যেটা পরকীয়া বলি সেটা কিন্তু অনেক সময় এই পর্যন্ত নাও যেতে পারে, তাই না? এই ধরনের ঘটনা নাও ঘটতে পারে, এমনি সম্পর্কে যায়, অনেক সময় অনেকে রিলেশনে যায় কিন্তু এত দূর যায় না, সেটাকে আপনি পরকীয়া নাম দিতে পারেন, বা এগুলো এখন বলে। কিন্তু পেনাল কোডে যেহেতু একটা দণ্ড, এই জন্য এখানে বলা আছে কি অপরাধটা কি? অপরাধটা হলো ব্যভিচারের অপরাধ। তাহলে বিবাহিতা স্ত্রী লোকের সঙ্গে কোনো ব্যক্তি যদি এই ধরনের সম্পর্কে যায়, তাহলে সে ব্যভিচার করেছে বলে গণ্য হবে। এইবার আসেন আসল ব্যাপার। আরে চুপ করেন তো, আজাইরা প্রশ্ন করেন না, পড়া শেষ করি আগে। এবার আসেন ব্যভিচার। যে স্ত্রী লোকের সাথে ব্যভিচার করলো পুরুষ লোকের কিন্তু দণ্ড আছে, স্ত্রী লোকটির কোনো দণ্ড নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে উভয়ই সমান অপরাধী। দুজনকেই কি করা? পাথর নিক্ষেপ করে খুন করার আদেশ আছে না? কিন্তু দেখেন পেনাল কোডে মেয়েদেরকে কিন্তু রেহাই দেয়া আসছে, তাহলে সাবধান হয়ে যান আপনারা। এখানে বলা আছে অনুরূপ ক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মে সহায়তাকারী বলে গণ্য হবে না। তাহলে মেয়েদের কিন্তু দোষ নাই, তারা বোঝে না আলাভালা। তাহলে দোষ কার? শুধু ছেলেদের। দণ্ডের ব্যবস্থা কার? 497 ধারা, শুধু ছেলেদের দণ্ড। এই যে একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম একদিন ক্লাসে, যে কোন অপরাধ করার পরেও দুষ্কর্মের সহায়তাকারী অপরাধের দায় থেকে রেহাই পেয়ে যায়? পেনাল কোডের 111 ধারা ব্যবহার করতে পারবেন, কারণ আপনি যে কাজে সহায়তা করলেন সেই কাজ ভিন্ন অন্য কার্য যদি সম্পাদন করে তখনও রেহাই পায়, এটা একটা সিস্টেম আছে। এরপরে ঘুষ, কাউকে জোর করে আপনি ঘুষ দিতে বাধ্য করলেন, যদিও সে আপনার ঘুষে সাহায্য করলো, যেহেতু সে জোর করে ঘুষ দিয়েছে সে রেহাই পাবে, এই একটা ধারা 497। ব্যভিচার করলে নারীও তো সব সমান অপরাধী, কিন্তু নারীর দণ্ড নাই। তো এই জন্য বলা হয় কোন কোন অপরাধের সহায়তাকারী বা দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি দণ্ডিত হয় না। এই প্রশ্নের উত্তরে এই 3টা ধারা আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতে পারছি কি ঘটনা? যদি কোনো পুরুষ লোক সে কোনো অপর লোকের কোনো স্ত্রী বলে জানার বিশ্বাস করার স্ত্রী লোকটিকে জানে যে আরেকজনের স্ত্রী, জেনে শুনে যদি কি করে তার সাথে এই ধরনের সম্পর্কে জড়িত হয় যেটা ধর্ষণের মধ্যে পড়ে না, তাহলে তিনি ব্যভিচার করেছেন বলে গণ্য হবেন। শাস্তি কত? 497 ধারাতেই সংজ্ঞা, 497 ধারাতেই শাস্তি। বুঝতে পারছি, সংজ্ঞা এবং শাস্তির ধারা একই ধারা। এবার আসেন 498, কোনো বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ, অপহরণ, আটককরণ। তাহলে ইনি কে? বিবাহিত নারীকে। একই রকম আরেকটা ধারা পড়ে এসেছেন, বলবো না আমি কত ধারা, বলেন তো দেখি। কোনো নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য বল প্রয়োগ করা, প্রলুব্ধকরণ করা, ভীতি প্রদর্শন করা। কোন অধ্যায় পড়েছি? অধ্যায় পর্যন্ত যেতে পারলেও হবে, বলেন। রাবে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখানে কিন্তু নারীর সঙ্গে এখন আপনার বিয়ে হয়নি, বিয়ের জন্য আপনি তাকে বল প্রয়োগ করছেন, প্রলুব্ধ করছেন। 366 পেনাল কোড। তাহলে মস্তিষ্ক এভাবে দ্রুত দৌড়াতে হবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কানেক্ট করতে হবে বিষয়গুলো। আপনারা এগুলো সংস্কার নিয়ে পড়ে আছেন, তাই না? আচ্ছা, এরপরে আসেন
এখানে তাহলে কি বলেছে? এখানে বলেছে বিবাহিত নারী। তাহলে বিবাহিত নারীকে যদি প্রলুব্ধ করেন, অপহরণ করেন, আটক করেন, তার দণ্ড হলো 498। আরেকজনের বউ ভালো লাগছে আর আপনি তাকে নিয়ে গেলেন, আটক করে ফেললেন, দণ্ড কত? 498 ধারা। তাহলে বিবাহিত স্ত্রী লোকের ক্ষেত্রে 498। একইভাবে যদি অবিবাহিত নারীকে প্রলুব্ধ করেন 366, দণ্ড কিন্তু 366-তে চলে যাবে। প্রলুব্ধকরণ, অপহরণ একই রকম কথা বলা আছে। কাজে অপহরণ দেখলেই যে শুধু অপহরণের ধারা থেকে ওখান থেকে দণ্ড দিয়ে ফেলবেন এ ধরনের সুযোগ নাই। আগে দেখবেন নারী বিবাহিত কি অবিবাহিত, এরপরে আপনি চিন্তা করবেন দণ্ড কোন দিকে যাবে। তাহলে 366 বিবাহিত নয়, আর 498 কি বিবাহিত নারী। তাহলে আসেন কি কি ধারাগুলো পড়লাম। 493 পড়েছি প্রতারণামূলক ভাবে বিয়ের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী স্ত্রী রূপে সহবাস। 493। 494 স্বামী স্ত্রীর জীবদ্দশায় আবার বিবাহ করা। দুইটা ব্যতিক্রম আছে, বিয়ে বাতিল হলে 7 বছর যোগাযোগ না থাকলে। এই কত বছর যোগাযোগ এটা একটু মনে রাখবেন, 7 বছর এমসিকিউ। 495 কোন ব্যক্তির সাথে আগের বিয়ে গোপন করে আবার বিয়েতে বসা। 495 ধারায় দণ্ড। 496 বিয়ের ভান করা বা মিথ্যা বিয়ে করা, বিয়ের অনুষ্ঠান করা, বিয়ের ভান করা। 496। 97 ব্যভিচার। 98 বিবাহিত নারীকে ফুসলাইয়া নেওয়ার জন্য প্রলুব্ধকরণ, অপহরণ। এই তো এই কয়টা তো ধারা আবার বলতে হবে। তাহলে আসেন একটু এলোমেলো করে পড়ার চেষ্টা করি, দেখি কি কি পড়লাম। প্রথমে 493 পড়লাম যে স্বামী স্ত্রী রূপে সহবাস করা অথচ বিয়ে ভুয়া বিয়ে ছিল, তখন দণ্ড 493। আর মিথ্যা বিয়ে, মিথ্যা বিয়ে প্রথমে আসেন মিথ্যা বিয়ে পড়ি। মিথ্যা বিয়ে হলো ভুয়া বিয়ে। 496 বিয়ে করে স্বামী স্ত্রী রূপে সহবাস। 493 আগের বিয়ে গোপন করছেন, পরে আবার ভুয়া বিয়ে করছেন, তাহলে আগের বিয়ে গোপন করলে 495। স্বামী স্ত্রী বেঁচে আছে তারপরে আগের বিয়ে গোপন করছেন, 494। এরপরে আসেন বিবাহিত স্ত্রী লোককে আটক করে রাখছেন, 498। তো আটক করে তার সাথে ব্যভিচার করছেন, 497। দেখছেন ঘটনাগুলো? এভাবে ধারাগুলো এলোমেলো করেও পড়ার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না। সিরিয়ালি সবসময় পড়লে হয় কি, মাঝখান থেকে যদি একটা আসে তখন আর মনে থাকে না। এই জন্য একটা ঘটনা এভাবে সাজিয়ে নিবেন যে প্রথমে একটা ভুয়া বিয়ে হলো, কত ধারা? 496। ভুয়া বিয়ের মাধ্যমে সম্পর্ক হলো দুজনের, দণ্ড 493। আগের বিয়ে গোপন করে পরে বিয়ে করলো, 495। স্বামী স্ত্রী বেঁচে আছে এই অবস্থায় বিয়ে করছে, 494। এরপরে বিয়ে করার পর মহিলাকে আবার, বিবাহিত মহিলাকে আবার নিয়ে পালাইছে, দণ্ড 498। আর যদি ব্যভিচার করেই ফেলে দণ্ড 497। একটু একজনের কাছে শুনে ক্লাস শেষ করব, কে বলবে পড়া? আপনাদের যদি সিরিয়ালি বলতে সুবিধা হয় সিরিয়ালি বলেন, সমস্যা নেই। 93 স্বামী স্ত্রী রূপে সহবাস করা ভুয়া বিয়ের মাধ্যমে। 94 আগের বিয়ে লুকিয়ে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করা। 94। 95 আগের বিয়ে লুকিয়ে পরে বিয়ে করা। 96 বিয়ের ভান করা। 97 ব্যভিচার। 98 আটককরণ, প্রলুব্ধকরণ। বলেন। এত সোজা একটা চ্যাপ্টার, তারপরও আপনাদের পড়া বলতে এত বেগ পেতে হয় কেন? রাবে আপু মাইক্রোফোন খোলা আছে না? আচ্ছা দাঁড়ান আমি খুলে দিচ্ছি। খোলা আছে তো? দুষ্ট মেসেজ দেওয়ার বেলা আপনাদের খুব সময় হাত চলে, আর পড়ার বেলা হাত চলে না। পড়া বলেন। চারশো 93 হচ্ছে প্রতারণামূলক ভাবে, মানে প্রতারণামূলক ভাবে বিয়ে করে হচ্ছে স্বামী স্ত্রী রূপে বসবাস করে। 493। 494 হচ্ছে স্বামী স্ত্রী জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করে। এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে 7 বছরের মধ্যে যদি স্বামী স্ত্রীর কোনো যোগাযোগ না থাকে সেক্ষেত্রে, আর আরেকটা যে কি মনে নাই কেন জানি, আদালত কর্তৃক বিয়ে বাতিল হলে। ঠিক যদি বিয়ে বাতিল বলে গণ্য হয় সেই ক্ষেত্রে 494। 495 হচ্ছে পূর্ববর্তী বিয়ে গোপন করে পুনরায় বিয়ে করার শাস্তি। আর 496 হচ্ছে বিয়ের ভান করা বা ভুয়া বিয়ে।
497 হচ্ছে ব্যভিচার, 498 হচ্ছে কোনো নারীকে হচ্ছে প্রলুব্ধকরণ বা অপহরণ করা। সুন্দর। শোনেন, আপনার খাতাটা একটু বলি। আপনি জব্দ তালিকা লিখছেন, ঠিক আছে, সুন্দর হয়েছে জব্দ তালিকা, কিন্তু এই যে নমুনা জব্দ তালিকার ভেতরে একটু আন্ডারলাইন করবেন, পয়েন্ট গুলা, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আন্ডারলাইন করবেন। আর মালামালের বিবরণ অবশ্যই দিতে হবে। আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন 9mm পিস্তল বলেন বা যেটাই বলেন, একটা কিন্তু মালামাল এভাবে নমুনা দিলে হবে না। থানা, জেলা, গ্রাম এক এগুলাও লিখতে হবে। এক পাতায় লিখছি তো জায়গা হবে না, এই জন্য আমি আর কি ওটা নমুনা জব্দ তালিকা যেহেতু, এই জন্য আমি ইয়ে করে লিখছি আর কি, এক নমুনা পাতা ইয়ে জব্দ করার জন্য। তালিকা হলেও আপনাকে সবকিছু ঠিকঠাক লিখতে হবে। সাক্ষী বানাইছে সে লিয়াকত স্যারকে আর আব্দুল সালাম ভাইয়াকে। সুন্দর, ভালো লাগলো এগুলো দেখে। আপনাদের নাম মনে আসবে না, পরীক্ষার হলে এরকম ঝামেলা হয়, একটা নামও মাথায় আসে না, পৃথিবীতে কোটি কোটি নাম। তাই এখন আপনি এভাবেই লিখবেন, ক্লাসের বন্ধুদের নাম লিখে দিয়ে আসবেন, যাকে দেখতে পারেন না তার নাম বেশি বেশি লিখবেন। কাকলি, তোমার খাতা অনেক সুন্দর হয়েছে, তোমার খাতাও দেখতেছি, খুবই সুন্দর হয়েছে লেখা। জব্দ তালিকায় উল্লিখিত বিষয়সমূহ জানতে চাই নাই, নমুনা জব্দ তালিকা চাইছিলাম। আচ্ছা, উল্লিখিত বিষয় দিছো, ভালো হয়েছে। উপরে বিপি ফরম সুন্দর লিখছে সে, তার হাতের লেখা তো খালি পানির মতো জল জল করে। আমার খাতাটা দিয়ে দেয় গ্রুপে, সাক্ষীদের নাম ঠিকানা এভাবে একটু আন্ডারলাইন করে নিয়ে ফেলবেন, ঠিক আছে? ও খুব সুন্দর লিখছে ওর খাতাটা, ও তো খাতা গ্রুপেই আছে, মাশাল্লাহ। ঠিক আছে, তার লেখা খুব সুন্দর হয়েছে। সবার খাতাগুলো দেখি, একটু লাইনে থাকেন। জব্দ তালিকা ফৌজদারি কার্যবিধি 1898 103-2 PRB। ভাইয়া এতগুলো দেওয়ার দরকার নাই তো, 103-2 দিলেই হবে। আশরাফুল ভাইয়া, আপনি এতগুলো লিখবেন না, অল্প করে লিখতে বলছি, লেখা যত কম হবে তত ভালো। 103 তো নিচে লিখতেছি আমরা, তাই না? 280ও লিখবো, তাহলে একটা দেন, শুধু 103-2 দেন, তাহলেই হবে। 280 ভেতরে লেখার দরকার নেই, নিচে লিখবো সন্দিগ্ধ মালামাল, চোরাই, বেওয়ারি সম্পত্তি পরোয়ানায় উল্লেখ আছে এই ধরনের মালামাল পাওয়া গেলে, দেহ তল্লাশি করে মালামাল পাওয়া গেলে। ঠিক আছে, সাক্ষীদের উপস্থিতিতে 3 কপি তালিকা প্রস্তুত করা হয়। জব্দ তালিকা 3 কপি কোথাও লেখা আছে কিনা, আমার তো এটা জানা নাই। জব্দ তালিকা কয় কপি হবে? ফৌজদারি কার্যবিধি 103-2 PRB 280 মোতাবেক সন্দেহজনক মালামাল, চাল, দলিল, নকল, সিল, যে কোনো একটা ধারা দিয়ে শুরু করবেন। এত বেশি সব, আপনি ধরেন জিডি লিখতেছেন, 3টা ধারাই উপরে দিলেন, আবার নিচে 3টা ধারা দিলেন, কত সময় নষ্ট বলেন? শুধু একটা পুলিশ আইনে 44 ধারা মোতাবেক কোন সংবাদ এভাবে আসলে সে আমলযোগ্য হোক, আমলের অযোগ্য, ফোর্সের ডিউটি বন্টনে এসে এই সমস্ত বিবরণ 200 পৃষ্ঠা সম্বলিত যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়, জেনারেল ডায়েরি, নিচে আপনি সবগুলো ধারা দেন। বুঝতে পারছি ঘটনা? আচ্ছা, 103-2 280 মালামাল, আলামত, চোরাই মাল, জাল, দলিল, সাক্ষীদের। সবাই খাতা গ্রুপে দিবেন, যার লেখা যেমনই হোক। আমরা এখানে লজ্জা পাইতে আসি নাই, খাতা গ্রুপে দিতে হবে। প্রস্তুত করা হয় তাকে জব্দ তালিকা বলে। নমুনা জব্দ তালিকা প্রস্তুত করা হলো। বিপি নাম্বার টাম্বার গুলো উপরে দিন। কাকলির খাতাটা দেখেন একটু সবাই, সুন্দর হয়েছে তার লেখা। কোতোয়ালি থানা, স্মারক নাম্বার, এত তারিখ, এত সময়, তারিখ, নাম, ঠিকানা। ঠিক আছে, রাজু আহমেদ, পিন্নাটারি, কোতোয়ালি, রংপুর। বাবা বাবা, প্রস্তুতকারী ছেলেরা আমার নামটা দেন না, মেয়েরা আমার নাম দিলে দিতে পারেন, সমস্যা নেই। কেন, আপনাদের নাম আছে না, এত সুন্দর নাম, আপনাদের নাম দিয়ে সাব ইন্সপেক্টর লিখে ফেলবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, স্বাক্ষর টাক্ষর ঠিক আছে, একটু চাপাচাপি হয়েছে। হ্যাঁ, আপনারা তো সংজ্ঞাটা আরেক পাতায় লিখতে পারতেন, খাতা আমাকে জমা দিতে 2 পাতা মিলে লিখলেন, সমস্যা কি? সিজার লিস্ট, নীলু বাপু আপনার খাতা দেখতেছি, চোরাই মাল, বেওয়ারিশ। আচ্ছা, জিনিস, সন্দেহভাজন জিনিস কথাটা লেখার দরকার নাই, সন্দেহভাজন কোনো বস্তু, দ্রব্য বা আলামত, চোরাই মাল এইভাবে লিখবেন। জিনিস কথাটা একটু কেমন লাগে না ভাষাটা? হ্যাঁ, ঠিকই আছে, এটাই তো, নিজের নামটা সবচেয়ে সুন্দর। আমরা নিজের নামটাকে অনেক ভালোবাসি, দেখবেন যে নাম কেউ ধরে ডাকলে আমরা আগে সাড়া দিই যে কি আমার নাম ডাকলো। অফিসার কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা শেষে আলামত সাক্ষীদের উপস্থিতিতে বিপি ফর্ম নাম্বার এত মূলে 3 কপি তালিকা প্রস্তুত করেন, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। তাকে তালিকা প্রস্তুতের পরে আর কিছু দরকার নেই, আগেই সাক্ষীদের স্বাক্ষর সম্বলিত যে তালিকা প্রস্তুত করেন তাকে জব্দ তালিকা বলে। নীলু বাপু, শুনতে পেলেন? শেষের কথাটা একটু সামনে দিয়ে দিবেন, বাস হয়ে গেল। জব্দ তালিকায় কি কি বিষয় উল্লেখ থাকে জানতে চাইনি, তারপরে লিখছেন, ভালো হয়েছে, প্রশ্নটা থেকে গেল খাতায়। জব্দ তালিকার সূত্র, নমুনা জব্দ তালিকা, বিপি ফর্মটা উপরে দিয়ে ফেলবেন, তাহলে দেখতে ভালো লাগবে। জব্দ তালিকা করার সময়, স্থান, নাম, ঠিকানা, সাক্ষীদের স্বাক্ষর। ঠিক আছে, সুন্দর।
লিয়াকত ভাইয়ার খাতাটা দেখতেছি, জব্দ তালিকায় কোনো সন্দেহজনক চোরাইমাল, তার লেখা অনেক সুন্দর। বেওয়ারি সম্পত্তি, আলামত ইত্যাদি উদ্ধারের লক্ষ্যে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করে বিবি ফর্ম নম্বর 44 মোতাবেক। খুব সুন্দর হয়েছে লেখা, একদম উপস্থাপনা সুন্দর হয়েছে। চোরাই মালের নমুনা জব্দ তালিকা প্রস্তুত করা হলো। উপরেই একটু বিবি ফর্মটা দিয়ে ফেলবেন, থাকে কিন্তু প্রত্যেকটা সরকারি ফরম্যাটের উপরে বিবি ফর্ম থাকে। হ্যাঁ, বাংলাদেশ ফর্ম, বিবি ফর্ম যদি জানা থাকে দিয়ে ফেলবেন। লিখিত পরীক্ষা দেখে পরীক্ষা হলে তো বই পেয়েই যাবেন। শাহপরান থানা, বাহ, থানাটার নামও সুন্দর। মামলা নাম্বার 2, তারিখ এত, ধারা এত, জব্দ করার সময়, স্থান, জব্দকৃত মালামালের বিবরণ, সাক্ষীদের স্বাক্ষর, তারিখ। ঠিক আছে, ধারাও লিখে ফেলছেন, সুন্দর হয়েছে। আপনার খাতা ভুল ধরার মতো কিছু নাই। যাদেরটাতে ভুল পাচ্ছি সেটা বলতেছি। জব্দ তালিকা, মুক্তার খাতা, ফৌজদারি কার্যবিধি 1898, 103-2 ধারা মোতাবেক। পিআরবি 280 দিও না, নিচে দিবা এগুলা। জব্দ করে তো কোনো স্থান তল্লাশি করে অবৈধ মালামাল পাওয়া গেলে কিংবা মালিক, বুঝতে পারছি না কোনো, আচ্ছা, সন্দিগ্ধ বস্তু, চোরাইমাল, বেওয়ারি সম্পত্তি, পরনে উল্লেখ আছে এমন মালামাল, সন্দেহজনক ব্যক্তি দেহ তল্লাশি করে অবৈধ মালামাল, অনেক কিছু লিখছে, সুন্দর হয়েছে। 3 কপি তালিকা প্রস্তুত করেন, তাকে জব্দ তালিকা বলে। নমুনা জব্দ তালিকা প্রস্তুত করা তারিখ এবং সময়। শোনেন, একটা মামলা নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে, মামলা নাম্বার বা জিডি নাম্বার অবশ্যই থাকবে। তারপরে জিডি মূলেও জব্দ করা যায়। তারপরে সাক্ষীদের নাম, ঠিকানা, জব্দ করার স্থান, জব্দকৃত মালামালের বিবরণ। সুন্দর। মুক্তা, তোমার খাতা খুব সুন্দর হয়েছে, ভুল টুল তেমন একটা পেলাম না। কোন মালামাল, সাইফুল স্যারের খাতা দেখতেছি, জব্দ তালিকা কোনো মামলার আলামত, সন্দিগ্ধ সম্পত্তি, বেমারি সম্পত্তি আটক বা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে নিজে স্বাক্ষর করে বিবি ফর্ম নাম্বার 42, নিজে বলতে প্রস্তুতকারী অফিসার স্বাক্ষর করে। হ্যাঁ, ঠিকই আছে, সেই তো প্রস্তুতকারী, সেই তো নিজে। 44 বাংলাদেশ ফর্ম নাম্বার 52-76 পূরণ করে পুলিশ অফিসার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যে তালিকা প্রস্তুত করে তাকে জব্দ তালিকা বলে। 103-2, 280। খুবই সুন্দর, অল্প কথায় সবকিছু বোঝানো শেষ। নমুনা জব্দ তালিকা সে 2 পাতায় লিখছে, সুন্দর করে লিখছে। বিপি ফর্ম 44, বেঙ্গল ফর্ম, বাংলাদেশ ফর্মও লিখতে পারেন, বেঙ্গল ফর্মও ওকে। 52-76 মিঠাপুকুর থানার জিডি নাম্বার 520। জব্দ করার তারিখ ও সময়। কেন আন্ডারলাইন গুলা দিতে কি খুব কষ্ট হয়েছে? স্কেল নাই, স্কেল কিনে পাঠাই দিব আপনাকে। জব্দ করার স্থান, জব্দকৃত মালামাল, সুন্দর করে জব্দ করছে। তারা যে সবসময় জব্দ করে, ছেলেদের জব্দ তালিকা গুলা বেশি সুন্দর কেন জানেন? কারণ তারা তো সবসময় জব্দ করে, ঘটনাস্থলে গেলে দেখা যায় বলে যে স্যার আমি বানাই দিচ্ছি, জব্দ তালিকা দেন, আমাকে দেন। নিজেই অনেক সময় বানিয়ে ফেলে। তার জন্য তাদের লেখাগুলা খুব সুন্দর হয়েছে। আবার ইয়ে করছে সুন্দর, একদম স্যামসাং মোবাইল মডেল নাম্বার যেভাবে লেখে। একটা মানুষ যে সবসময় জিডি করে, তাকে আপনি একটা যে কোনো জিডি লিখতে দিলে খুব সুন্দর লিখবে। আমি যখন থানায় চাকরি করিনি, জিডি আমি জানি জিডি জিনিসটা কি, পাঠ্যপুস্তকের জ্ঞান আমার আছে, কিন্তু জিডিটা কেমন হবে দেখতে এটা তো আমার মাথায় নাই। আর যে লোক থানায় চাকরি করছে সে কিন্তু খুব সুন্দর একটা জিডি একদম লিখে ফেললো, 5 মিনিটে অভিযোগ লিখে ফেললো। এগুলোই তো নাড়াচাড়া করে, এগুলো হলো প্র্যাকটিক্যাল আপনার অভিজ্ঞতা, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, খুব সুন্দর, সুন্দর হয়েছে। আচ্ছা, আমার টিকাগুলোতে 2-1টা জায়গায় একটু সমস্যা আছে, যেমন পেনাল কোডের 1860 সালে প্রণীত পেনাল কোড কথাটা লিখিনি ধারার আগে, এগুলো একটু লিখে নিয়ে 2-1টা ভুল যেটা আপনি আন্দাজ করতে পারেন যে স্যার লেখার সময় এই জায়গাটা মিস করে গেছে, ওটা একটু লিখে ফেলবেন। অন্যও একটা পাঠাইছিল আমাকে যে স্যার এখানে যেন কি একটা তদন্ত তদন্ত কথাটা বাদ গেছে, ওটাও একটু ঠিক করে নিন। বোঝা যায় না, সামান্য 2-1টা ওয়ার্ড মিসিং হলে তো বোঝা যায় যে এই জায়গায় একটু আমি সমস্যা, তাহলে একটু কারেকশন ঠিক করে করবেন। দিচ্ছি হ্যাঁ, কয়েকটা এগুলো তো জায়গায়। বোঝা যায়, যেটা সামান্য ভুল, সামান্য ক্ষতি। স্বাভাবিক মেজাজ মস্তিষ্কের মানুষ যে ক্ষতি হলে কমপ্লেন করে না, সেটাই হলো সামান্য ক্ষতি। তো সামান্য ক্ষতি 95 মার্জনীয়, বুঝতে পারছেন? যদি ঠিক আছে ভুল ধরেন, কারণ ভুল না ধরলে আমারও তো একটু, এই খাতাটা আরেকবার যখন দেবো তখন আবার একটা সমস্যা না, আমিও ঠিক করে রাখবো খাতায়। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। কারো কিছু জিজ্ঞাসা করার আছে, প্রশ্ন? নাই, প্রশ্ন বন্ধ তো করে একটা দিলাম। করছিলাম, উত্তর তো পাই নাই।